আসসালামু আলাইকুম সকলকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি আল রাব্বি সিমাস আজকে সকলকে স্বাগত জানাচ্ছি বিসিএস প্রিলি লাইভ ক্লাসে। আপনারা জানেন যে আমি সাধারণত জিওগ্রাফি ক্লাসটি নিয়ে থাকি, তো তারই ধারাবাহিকতায় আজকে জিওগ্রাফি রিলেটেড এই টার্মের সর্বশেষ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন। তার মানে বুঝতেই পারছেন এই যে পৃথিবীর যে পরিবর্তন পরিবেশের ক্ষেত্রে, জলবায়ুর ক্ষেত্রে, আবহাওয়ার ক্ষেত্রে, সেটি নিয়ে সাধারণত আজকে আমাদের আলোচনা। তো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আমার কথা অ্যাকচুয়ালি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, কিংবা ভিডিও ঠিক মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। তারপর আরো কিছু মানুষ যুক্ত হলে আমরা সরাসরি আমাদের ক্লাসের টপিকে চলে যাব। ইতোমধ্যে সবার আগে ইকবাল ভাই জয়েন করেছে। ইকবাল ভাই বগুড়া থেকে দেখছে। ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দেখি আর বাকিরা যারা জয়েন করেছেন তারাও একটু জানিয়ে দিবেন। তো যেটি বলছিলাম, আমরা আজকে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন নিয়ে আলোচনা করব, এবং এই ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক কভার করব। সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের জলবায়ু, আবহাওয়া জলবায়ু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেটি জাতীয় ক্ষেত্র এবং আন্তর্জাতিক ক্ষেত্র সবকিছুতেই দেখার চেষ্টা করব, এবং আবহাওয়া জলবায়ু প্রভাবটি দেখার চেষ্টা করব। ফারজানা আপু ইতিমধ্যে জয়েন করেছে, আলহামদুলিল্লাহ, বলছেন সবকিছু ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারি। প্রথমে আমরা একটু দেখি জলবায়ু পরিবর্তন বলতে আমরা সাধারণত কি বুঝাই। জলবায়ু পরিবর্তন আমরা যদি নাসার একটি সংজ্ঞা দেখি তাহলে বলছে ক্লাইমেট চেঞ্জেস ডেসক্রাইবস এ চেঞ্জ in the average condition such as temperature, rainfall in a region over a long period of time. তার মানে জলবায়ুর যে সকল উপাদান রয়েছে সেই জলবায়ুর উপাদানগুলো নিয়ে মূলত জলবায়ুর উপাদানগুলোর যে গড় অবস্থা সেটির পরিবর্তন আসলে এই ক্লাইমেট চেঞ্জ থেকে আসলে বোঝা যায়। এরপর যদি আমরা দেখি যে এখানে আমরা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একটি সংজ্ঞা দেখব। এখানেও বলছে ক্লাইমেট চেঞ্জ ইজ এ লং টার্ম শিফট ইন এ গ্লোবাল ও রিজিওনাল ক্লাইমেট প্যাটার্নস। তো অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু ক্ষেত্রে মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনের কারণে বা মাইক্রো ক্লাইমেটিক ভ্যারিয়েবলস এর কারণে আমরা সাধারণত কিছু কিছু জায়গায় যে দেখতে পারি দেখা যায় ঠান্ডা এবার বেশি একটু পড়েছে, বৃষ্টি হচ্ছে, এরকম বিভিন্ন কারণ দেখা যায়। তো এই ব্যাপারগুলোকে আমরা জলবায়ু পরিবর্তন হিসেবে আখ্যা করব না। শুধুমাত্র এই ব্যাপারগুলো যদি একটা লং টার্ম শিফটিং এর ক্ষেত্রে আমরা একটা সাডেন পিরিয়ড পর্যন্ত দেখতে পারি যে এই জলবায়ু পরিবর্তনটি বা এই পরিবর্তনটি একটু হোল্ড করছে লেন্দি টাইম পর্যন্ত, তখন সেটিকে আমরা জলবায়ু পরিবর্তন বলবো। এখানে আরেকটি কথা বলছে যে often climate change refers specifically to the rise in global temperatures from the mid 20th century to present। কেননা এর আগেও এই কথাটি কেন বলেছে, যেমন আমরা যখন বাংলাদেশের ফিজিওগ্রাফি পড়ি, একটু দাঁড়ান আমি কমেন্ট গুলো দেখি। ওকে, মিরপুর থেকে ওয়ালাইকুম আসসালাম, মিম আপু যুক্ত হয়েছে। ওকে, আমরা যখন বাংলাদেশের ফিজিওগ্রাফি পড়ি আমরা একটা যুগ দেখি, যুগটির নামটি হচ্ছে প্লাইস্টোসিন যুগ। হ্যাঁ, এই প্লাইস্টোসিন যুগে পুরো পৃথিবী তুষার আবৃত ছিল। হ্যাঁ, পুরো পৃথিবী তুষার আবৃত ছিল। তো এই তুষার আবৃত থাকার কারণে সেই সময়টি কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আমরা জলবায়ু পরিবর্তনে দেখতে পারি। হ্যাঁ, তো ওই সেটিকে কিন্তু আমরা এই জলবায়ু পরিবর্তন যে আলোচনাটি আমরা করছি সেটির আন্ডারে ফেলবো না। কেননা এই জলবায়ু পরিবর্তনটি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মতে মিড 20th সেঞ্চুরি থেকে সাধারণত এই পর্যন্ত যে পরিবর্তনটি হয়। আর ইউএন বা জাতিসংঘের হিসাবে আমরা যদি দেখি সবগুলো জায়গায় একটা জিনিস কমন, সেটি হচ্ছে লং টার্ম শিফট। এবং এই শিফটটা কেমন হতে পারে? ন্যাচারাল,
ডিউ টু চেঞ্জেস ইন দ্য সানস অ্যাক্টিভিটি অর লার্জ ভলকানিক এরাপশন। যেমন ফিলিপাইনের পিনাটুবো ভলকানিক মাউন্টেনে একবারে এরাপশন হয়। তো এই ভলকানিক মাউন্টেনে এরাপশন হওয়ার কারণে সেখানকার আবহাওয়া বা টেম্পারেচার কিছু দিনের জন্য ডিক্রিজ করে। হ্যাঁ, এই জিনিসটা দেখা যায় সেখানে একটা ন্যাচারাল প্রসেস কাজ করে। কিংবা একটা সময় আমরা দেখতে পারি যে পৃথিবীর এখন মাঝখানে যে আমরা ইকুয়েটরটা দেখি 0 ডিগ্রি, এইটা পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় স্থান পরিবর্তন করে। তো সেই স্থান পরিবর্তনের কারণেও সূর্যের তাপ এক এক জায়গায় এক এক রকম ভাবে এক এক সময় ডিস্ট্রিবিউটেড হয়েছে। তো এই ধরনের ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জও কিন্তু আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পারি। কিন্তু 1800 শতাব্দীতে হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাজ দ্য মেইন ড্রাইভার অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ জিনিসটা এর আগে কিন্তু আমরা দেখেছি যেটা ন্যাচারাল কজেশনের কারণে হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে হিউম্যান অ্যাক্টিভিটিস এটা ড্রাইভিং সিটে বসে। এই হিউম্যান অ্যাক্টিভিটিসটা মূলত এই ক্লাইমেট চেঞ্জের মূল প্রভাবক হিসেবে কাজ করে, যার জন্য আমরা বর্তমানে যে বৈশ্বিক পরিবর্তন নিয়ে কথা বলি, এই বৈশ্বিক পরিবর্তন কিন্তু শুধুমাত্র হিউম্যান ইনডিউস যে চেঞ্জ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ করবে। সাধারণত ন্যাচারাল কজেশনের কারণে কোনো ক্লাইমেট চেঞ্জ হলো সেটা পৃথিবীর জন্য অ্যাকসেপ্টেবল। পৃথিবীর যে সিস্টেম রয়েছে, পৃথিবীতে সাধারণত আমরা 3 ধরনের সিস্টেম দেখতে পারি। একটা হচ্ছে ওপেন সিস্টেম, যেখানে এনার্জি ম্যাটার আসবে যাবে, একটা ক্লোজ সিস্টেম যেখানে আটকে যাবে, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম যেখানে এই সবগুলো একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর হবে। তো এই পৃথিবীতে আমরা দেখতে পারি যে ন্যাচারালি যদি কিছু হয় পৃথিবীর সে সিস্টেমটাকে সাস্টেইনেবল করতে আসলে তার চেঞ্জ গুলো করে থাকে, কিন্তু হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ প্রভাব দেখতে পারি। তো এখন আমরা একটু আলোচনা করি, যেমন এখানে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, এটা কি ক্ষতিকর নাকি ক্ষতিকর না? বৈশ্বিক উষ্ণতা এটা কি ওজোন স্তর ক্ষয় করছে নাকি ওজোন স্তর ক্ষয় করছে না? জলবায়ু পরিবর্তন এটা কি সাম্প্রতিক ঘটনা না এর আগেও ঘটেছে? তো আমরা যদি একটু বুঝি এখনকার আলোচনা, তাহলে কিন্তু আমি প্লাইস্টোসিন যুগের উদাহরণ দিয়েছি। এরকম বিভিন্ন যুগ রয়েছে যেখানে পৃথিবী নিজ তাগিদে জলবায়ু পরিবর্তন করেছে, তার মানে এর আগেও হয়েছে। এখন বলছে বৈশ্বিক উষ্ণতা কি ওজোন স্তর ক্ষয় করছে নাকি ওজোন স্তর ক্ষয় করছে না? দেখেন, বৈশ্বিক উষ্ণতা যদি না থাকতো তাহলে আমরা মূলত দেখতে পারতাম বৈশ্বিক উষ্ণতার ফলে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে গ্রিন হাউস তৈরি করা হয়। এগুলো কেন করা হয়? সে দেশের চাষাবাদ পদ্ধতিটা ঠিক রাখার জন্য, কেননা অতি ঠান্ডায় সে দেশে চাষাবাদটা হতে পারে না। তো বৈশ্বিক উষ্ণতার ক্ষেত্রে আমরা দেখতে পারি ওজোন স্তর মূলত কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষয় হয় না, বরং পৃথিবীর কিছু রশ্মি থাকে, পৃথিবীর কিছু উপাদান থাকে, যেমন আপনারা ক্লোরোফ্লোরোকার্বনের কথা শুনতে পারেন। তো বৈশ্বিক উষ্ণতা অ্যাকচুয়ালি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী না, এটার জন্য দায়ী কে? সিএফসি গ্যাস কিংবা ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে বৈশ্বিক উষ্ণতার জন্য কিন্তু ওজোন স্তর ক্ষয় হচ্ছে না, মূলত ক্ষয় হচ্ছে সিএফসি গ্যাসের কারণে। হ্যাঁ, এই ব্যাপারগুলো অনেক সময় নৈবিত্তিকেও চলে আসতে পারে, আবার অনেক সময় ভাইবা বোর্ড কিংবা লিখিততে আপনারা যখন স্পেসিফিক্যালি কোনো আলোচনা করবেন, একটা ডিসকোর্স নিয়ে কথা বলবেন, তখন এই বিষয়গুলো স্পষ্ট জানা জরুরি। আর গ্রিন হাউস এফেক্ট এটা কি ক্ষতিকর নাকি ক্ষতিকর না? ক্ষতিকর না। এখন আমি যদি বলি, কেননা ওই যে বললাম যদি গ্রিন হাউস না থাকতো তাহলে পৃথিবী কিন্তু একটা বরফাচ্ছন্ন অঞ্চলে পরিণত হতো, যেটা আমরা পৃথিবীর যে হাই ল্যাটিচিউডের যে দেশগুলো আছে, মানে আপার ল্যাটিচিউডের এই 65, 70, 80 ডিগ্রিতে যে দেশগুলো আছে, সূর্যের আলো যেখানে তির্যক ভাবে পড়ে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই গ্রিন হাউস তৈরি করা হয় চাষাবাদের জন্য। তো
এটা ন্যাচারাল জিনিস আসলে। তার মানে ক্ষতিকর কখন হবে? ক্ষতিকর হবে এটার মাত্রাটা যখন বেড়ে যাবে, তখন এটাকে আমরা ক্ষতিকর বলবো। তার মানে ব্যালেন্সড সবকিছু, এই গ্রিন হাউস ইফেক্টের ব্যালেন্সিংটা কিন্তু পৃথিবীর জন্য দরকার, নইলে পৃথিবীতে চাষাবাদ বা মানুষ টিকে থাকতে পারতো না। বৈশ্বিক উষ্ণতার সাথে কিন্তু ওজোন স্তর ক্ষয়ের সম্পর্কটা কম, বরং সম্পর্কটা হচ্ছে সিএফসির কারণে। আর জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক কোনো ঘটনা না, এর আগেও হয়েছে। সাম্প্রতিক ঘটনা কোনটা তাহলে? হিউম্যান ইনডিউস যে জলবায়ু পরিবর্তন আছে, এইটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা। বিশেষ করে ইউএন বা জাতিসংঘের মতে 1800 সালের পরের দিকে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের দিকে এই জলবায়ু পরিবর্তনগুলো হয়েছে। সরি, দুঃখিত, ঠান্ডা আসলে লেগেছে। আমি ওদের মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে দেখলাম যে বেশিরভাগ মানুষ কাশি দিচ্ছে, তার মানে বুঝলাম একটা ফ্লুর মতো কিছু ছড়িয়েছে। তো আমাকে একটু বলেন যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, জলবায়ু পরিবর্তনের বেসিকটা পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইকবাল ভাই একটা কমেন্ট করেছে যে এনআরসিসি এর মতে দীর্ঘতম নদী পদ্মা এবং বৃহত্তম গভীরতম নদী মেঘনা। এটা আমি বুঝতে পারছি না। দেখেন, দীর্ঘতম এবং নদী এবং বৃহত্তম বা গভীরতম নদী, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ইকবাল ভাই, আপনি যে তথ্য দিয়েছেন আমি সেটার আলোকে ব্যাখ্যা করছি। হ্যাঁ, আমার একটু তথ্যটা যাচাই করতে হবে। তার আগে একটু জানাবেন আগের টপিকটা সবার ক্লিয়ার কিনা। ওকে, ক্লাস কি আজকে 8টা বাজে, 8:30টার দিকে শুরু হয়েছে উর্মি আপু। দেখেন, দীর্ঘতম জিনিসটা হচ্ছে লেন্থটা কতটুকু, একটা নদীর লেন্থ কতটুকু, এটাকে আমরা বলি দীর্ঘতম। আর মেঘনার ক্ষেত্রে যেটা হয় বৃহত্তম, এটা হচ্ছে একই সাথে নদীর উইডথ এবং নদীর লেন্থ ডাব্লিউ এবং নদীর লেন্থ এল, এই দুইটাই আমলে আনা হয়, যার জন্য এটা বৃহত্তম জিনিসটা মনে করেন আলাদা করা হয়। আর গভীরতমটা কিভাবে মাপা হয় আপনারা একটু খেয়াল করেন। যখন একটা নদীর গভীরতা মাপা হয়, তখন সেই নদীটার, ধরেন এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী, তো ওই নদীর ডিপেস্ট পয়েন্ট গুলো খোঁজা হয়, ডিপেস্ট পয়েন্ট গুলো কানেক্ট করা হয়। তো ধরেন নদীটার ডিপেস্ট পয়েন্টটা গেল এইভাবে, হ্যাঁ এটাকে বলে থল ওয়েগ। এভাবে একটা নদীর ডিপেস্ট পয়েন্ট আর কি মানে মাপা হয়, এবং সেই মাপের ভিত্তিতে বলা হয় এই নদীটা গভীরতম এবং ওই নদীটা গভীরতর, এরকম কিছু আর কি। তো জলবায়ু পরিবর্তন আশা করছি সবার কাছে ক্লিয়ার। ওকে, জলবায়ু পরিবর্তনের কারণ যদি আমরা দেখি, জনসংখ্যা বৃদ্ধি, এটা তো আমরা বুঝি, মানুষ যত বাড়বে তত একটা ইমব্যালেন্স তৈরি হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অর্থাৎ এই যে পৃথিবীতে দীর্ঘদিন ধরে যে গাছপালা প্রাণী মাটির নিচে চাপা পড়েছে, কখনো সেটি কয়লায়, পরে সেটি গ্যাসে রূপান্তরিত হয়। তো এই জ্বালানিগুলোর ব্যবহার, যেমন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রামপালে, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা রয়েছে, যদিও সরকার খুব ভালো মতো চেষ্টা করছে যাতে এটা কম হয়, দূষণটা কম হয়, তবুও কিছুটা দূষণ হবেই। তো এক্ষেত্রে যেটা হয় যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দূষণের পরিমাণটা এত বেশি হয়, যার জন্য এই ধরনের জীবাশ্ম জ্বালানি, ইভেন COP28-এ বেশিরভাগ দেশ একমত হয়েছে যে আমরা গ্রিন হাউস নিঃসরণ যতটা চাচ্ছি অতটা কমাইতে পারবো না, কিন্তু জীবাশ্ম জ্বালানির পরিমাণটা আমরা যতটা পারি কমিয়ে আনার চেষ্টা করব। এর চেয়ে আমরা অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে সেগুলোকে উন্মুক্ত করার চেষ্টা করব। সিএফসি ব্যবহার বৃদ্ধি, এটা নিয়ে তো একটু আগে বললাম, বৃক্ষ নিধন, এগুলো আপনারা একবার দেখে নিতে পারেন, চোখ বুলিয়ে নিতে পারেন। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু নিম্নরূপ, যেমন পানি পতঙ্গবাহী রোগ বালাই, আবাসস্থলের সংকট, জীব বৈচিত্র্য ধ্বংস, ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, ঋতুচক্রের পরিবর্তন। তো এখানে আমি একটু একটা কথা বলি যে একটু জাস্ট আমার আলোচনাগুলো শুনবেন, হ্যাঁ তাহলে কানেক্ট করতে পারবেন। যেমন প্রশ্ন আসে অনেক সময় যে নিচের কোন জেলা জলবায়ু পরিবর্তনের সাথে সরাসরি সম্পৃক্ত, কিংবা নিচের কোন পেশার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষভাবে রয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আসে। দেখেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাধারণত জলবায়ু পরিবর্তনের প্রভাবটা প্রকট। এটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিকভাবেই জানেন বে অফ বেঙ্গলের অ্যাডজাসেন্ট এরিয়া। এটা যখনই আপনি লবণাক্ত পানির পরিমাণ আশেপাশের এলাকায় বৃদ্ধি পাবে,
তো যেখানে কম লবণাক্ত পানি রয়েছে, ধরেন স্বাদু পানি রয়েছে, সেটার ঘনত্ব এবং লবণাক্ত পানির ঘনত্ব কিন্তু একরকম হবে না। দেখা যাবে বেশি ঘনত্বের পানি কম ঘনত্বের পানির দিকে যাত্রা করে ওই আশেপাশের এরিয়াটাকেও স্যালাইন ওয়াটারের আন্ডারে নিয়ে আসতেছে। এর ফলে যেমন ওই এলাকার কৃষি জমিটা নষ্ট হয়, ওই পানিটা ব্যবহার করতে পারে না। এগুলো আরো অনেকগুলো কারণ আছে। ধরেন জোয়ার ভাটা হয় যখনই সমুদ্রের স্তরটা বৃদ্ধি পায়, মিন সি লেভেল MSL, আমরা সংক্ষেপে বলি MSL, মিন সি লেভেলটা যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় এই জোয়ার ভাটার পানি কিংবা বানের পানি সহজে ঢুকে পড়ে এইসব এলাকায়, যার জন্য এইসব এলাকার জীব বৈচিত্র্য, এইসব এলাকার লিভলিহুড, এগ্রিকালচার ল্যান্ড সবকিছু নষ্ট হয়। ইভেন আপনারা অবাক হবেন, এটা নিয়ে রিসার্চও আছে অনেক, যে বিভিন্ন কারণে যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা আসে, ইভেন পানিগুলো যখন এই ধরনের স্যালাইন ওয়াটারে পরিণত হয়, এই মেনস্ট্রুয়েশন সাইকেলে মেয়েদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার জন্য জলবায়ু পরিবর্তনে জেন্ডার ইস্যু একটা বড় ফ্যাক্টর। যার জন্য জলবায়ু পরিবর্তনে আমরা দেখি ওমেন এন্ড চাইল্ড এই দুইটাকে বড় একটা ফ্যাক্টর হিসেবে কিন্তু মানে গুরুত্ব দেওয়া হয়। যেমন ফারজানা আপু বলছে যে আমাদের এলাকায় চাও লবণাক্ত কারণ দুধও লবণাক্ত। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেক কারণ বা থাকতে পারে যদি কোস্টাল রিজিয়নে হয়। তো আলোচনাগুলো অ্যাকচুয়ালি এই সেন্স থেকে করবেন। তাহলে কেন, যেমন বললাম, নারীর ব্যাপারটা কেন জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ, যে উষ্ণতা তো নারীর ক্ষেত্রেও বাড়ে কিংবা পুরুষের ক্ষেত্রেও তো বাড়ে, গরম তো দুজনেরই একই রকম লাগতে পারে, তাহলে কেন নারীকে বা শিশুকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে? এই ধরনের বিভিন্ন কারণ আছে আর কি। তো এরপরে আমরা দেখতে পারি যদি ধরেন এগ্রিকালচারাল ল্যান্ড নষ্ট হয়ে যায় তাহলে দুর্ভিক্ষ মহামারী সৃষ্টি হতে পারে, বন্যা কিংবা খরা। যেমন বন্যার ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন আপনারা যদি ফ্ল্যাশ ফ্লাডের উদাহরণটার কথা মনে করেন, যেমন সুনামগঞ্জ সিলেট রিজিয়নে ফ্ল্যাশ ফ্লাডটা বেড়ে গিয়েছে। এটার একটা মূল কারণ হচ্ছে আসাম কিংবা চেরাপুঞ্জি এলাকায়, মেঘালয় এলাকার দিকে বৃষ্টিপাতটা, ওই জায়গায় তো খুব স্বাভাবিকভাবেই শৈলক্ষেপ বৃষ্টিপাত বেশি হবে পাহাড়ে বাধা পেয়ে। যখনই বৃষ্টিপাতের পরিমাণে, এটা কিন্তু এমন না বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, বাড়তেও পারে কিছু কিছু এলাকার ক্ষেত্রে। তো এসব ক্ষেত্রে যখন বৃষ্টিপাতটা বেড়ে যাবে তখন ওখান থেকে যে সারফেস রান অফ হবে, পানিটা যে আসবে, এই পানিটা কিন্তু দ্রুত সময়ে বাংলাদেশের অঞ্চলে, লোয়ার রাইপেরিয়ান অঞ্চলে প্রবেশ করবে, যার ফলে বাংলাদেশে কিন্তু ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা সামনে আরো বাড়তে পারে। তো এই ধরনের বন্যা কিংবা খরার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, বিশুদ্ধ পানির অভাব, ফারজানা আপু একটু আগে যেটা বললো, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদ নদীর প্রবাহ হ্রাস, অনিয়মিত বৃষ্টিপাত। তো এই ধরনের বিভিন্ন কারণ থাকতে পারে। এরপর যদি আমরা দেখি বিশ্ব জলবায়ু সম্মেলন, তো এক্ষেত্রে আমরা একটি দেখি যে বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাব্রিভিয়েশন, এটা মনে রাখবেন। WMO-র পূর্ণ রূপটা কি? ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ক্লাইমেট কনফারেন্স বা WCC এর সম্মেলনে জলবায়ু গবেষণা ও পূর্বাভাসের পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের কার্যকরী পদক্ষেপগুলো সাধারণত আমরা দেখতে পারি। ওকে, এখন আমাকে একটু বলবেন যে আপনারা যদি জেনে থাকেন যে সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসটি কে আবিষ্কার, বা গ্রিন হাউস টার্মটি কে আবিষ্কার করেন? গ্রিন হাউস গ্যাস এই টার্মটি কে আবিষ্কার করেন? একটু কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। একটু জানাবেন কমেন্ট সেকশনে, আমরা তবু একটু দেখে নিই কে আবিষ্কার করেন। উত্তরটা হচ্ছে জোসেফ ফেরেইরার। দেখি কারা কারা ইতোমধ্যে উত্তর দিয়েছে, আপনারা একটু সাথে সাথে উত্তরটা লিখে নিবেন, একটু তাহলে দেখতে পারবো। আচ্ছা, আমি কি উত্তর বলার আগে বলে দিছি নাকি? আচ্ছা, ওকে, জোসেফ ফেরেইরার সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাসটি আবিষ্কার করেন। এরপর যদি বলে থাকি নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? ডি, ফারজানা আপু বলছেন ডি। আচ্ছা, 16 জন জয়েন করেছেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সামনে রোজার ঈদের পর আপনাদের প্রিলির পরীক্ষাটা শুরু হবে, আশা করছি পরীক্ষা খুব ভালো মতো দিবেন। তো দেখি একটু নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, এটা একটু যদি কমেন্ট করতেন তাহলে এটার সঠিক উত্তর। অনেকে বলছে শেখ নিশাত জাহান ঘ, ইকবাল ভাই বলছে ডি। সঠিক উত্তরটা আসলে ডি।
কার্বন ডাই অক্সাইড, মিথেন কিংবা নাইট্রাস অক্সাইড, এই তিনটাই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। ইভেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে H2O বা জলীয় বাষ্প বা পানি, হ্যাঁ, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়বে। কেননা H2O একটা জায়গায় থাকলে ওই জায়গার গরম দেখবেন একটু বৃদ্ধি পায়, কিন্তু ধরেন একটু পানি থাকলে ওই জায়গায় একটা ব্যবসা গরমের ভাব বৃদ্ধি পায় কিন্তু, তাই না? এই জন্য H2O কিন্তু গ্রিন হাউসের আন্ডারে পড়বে। ওকে, এবার মৌসুমী বায়ু প্রবাহটা বুঝাবো, এগুলো সবগুলা বোঝা হয়ে যাবে, আমি জাস্ট একটু মেকানিজমটা বুঝাই। হ্যাঁ, দেখেন আপনারা এক্ষেত্রে দুইটা মেকানিজম মনে রাখবেন। যে প্রথম মেকানিজমটা হচ্ছে, মানে দুইটা মেকানিজম কি, দুইটা প্রিন্সিপাল মনে রাখবেন। প্রথম প্রিন্সিপালটা হচ্ছে বায়ু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ধাবিত হয়। তাহলে প্রথম প্রিন্সিপালটা কি, বায়ু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ধাবিত হয়। আর দুই নাম্বারটা হচ্ছে, ধরেন আমরা এক জায়গায় ল্যান্ড এবং ওয়াটার দুটিকে একসাথে উত্তপ্ত করার চেষ্টা করছি। একটা জিনিস, হ্যাঁ ফারজানা আপু যেটা বলছেন হিউমিডিটি বেশি হয়, রাইট। তো একটা, আপনারা কিন্তু প্রত্যেকেই মোটামুটি ভালো জিওগ্রাফিক নলেজ ধারণ করেন আমার বিশ্বাস। আমি জানি না ক্লাসের আগে পরে আপনাদের কতটুকু পার্থক্য হয়েছে জিওগ্রাফি নলেজ ক্যারিং ক্যাপাসিটির উপর, তবে আমি এখন বুঝতে পারি আর কি আপনাদের জিওগ্রাফিক নলেজটা কিন্তু অনেক ভালো বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, যেটি আলোচনা করছিলাম, বায়ু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে, ধরেন আমরা ল্যান্ড এবং ওয়াটারকে একসাথে উত্তপ্ত করার চেষ্টা করছি, তো হয় কি, ওয়াটার হচ্ছে খুব ধীরে ধীরে উত্তপ্ত হয় আর খুব ধীরে ধীরে তাপ ছেড়ে দেয়, আর ল্যান্ড হচ্ছে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে দেয়। তাহলে আমরা ল্যান্ড এবং ওয়াটারের একটা পার্থক্য দেখতে পারি। ল্যান্ড আমরা দেখতে পারি যে খুব তাড়াতাড়ি গরম হয়, আবার খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে দেয়, আর ওয়াটার খুব ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে তাপ ছেড়ে দেয়। এখন একটা জিনিস ভাবেন আপনারা, সূর্যের যখন উত্তরায়ণ হয়, অর্থাৎ পৃথিবী তো এমন টিল্টেড, তো সূর্য দেখা যায় কর্কট ক্রান্তি রেখার উপর তির্যক লম্বভাবে কিরণ দেওয়া শুরু করে। আচ্ছা, ইকবাল ভাই একটা প্রশ্ন করছে, ওইটাতে আসবো। তীব্রভাবে কিরণ দেওয়া শুরু করে। এখন একটা জিনিস দেখেন, যখনই এই অঞ্চলটাতে সূর্য কিরণ দিবে, তার মানে লো প্রেসারটা কই হবে? এই অঞ্চলে ল্যান্ডে লো প্রেসার হবে না ওয়াটারে লো প্রেসার হবে? একটু কমেন্ট সেকশনে জানান। আর নাটোরের তুলনায় কক্সবাজারে গরম বেশি হওয়ার কথা। এই যে ইকবাল ভাই, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, জলবায়ু এবং আবহাওয়া এটা শুধুমাত্র একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, এটাতে অনেকগুলো প্যারামিটার থাকে। আপনি যেমন ওইখানে কক্সবাজার ওয়াটার বডির কথা চিন্তা করেছেন, এছাড়া আপনার বুঝতে হবে যে কক্সবাজারের আশেপাশে পাহাড়ি অঞ্চল আছে, তাই না? পাহাড়ি অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, সেখানে আবহাওয়াটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, যেটা আবার নাটোরে নাই। নাটোরে প্লাইস্টোসিন টেরাস, সেখানে আবার স্রোতস্বিনী ছোট ছোট নদী রয়েছে, বিশাল নদীর পরিমাণ আবার খুব কম রয়েছে। তো এই ধরনের বিভিন্ন ক্লাইমেটিক ভ্যারিয়েবল, ক্লাইমেটিক ফ্যাক্টরের কারণে এক এক জায়গার আবহাওয়া জলবায়ু এক এক রকম হবে। কেমন? যেমন বাংলাদেশের ম্যাপ যদি আমি দেখাই, তাহলে দেখবেন বাংলাদেশের এই অঞ্চলটাতে বৃষ্টি বেশি হয়, যার জন্য এই অংশের তাপমাত্রা কিছুটা কম হয়। আবার যদি দেখেন গাইবান্ধা, রংপুর, দিনাজপুর অঞ্চলে কিন্তু শীত বেশি পড়ে, একমাত্র কারণ এগুলো একটু উঁচু জায়গায় অবস্থিত। কিন্তু এই অঞ্চলটা সাধারণত বাংলাদেশে একটু গরম আবহাওয়া আমরা দেখতে পারি। হ্যাঁ, ল্যান্ডে লো প্রেসার হবে, ফারজানা আপু সঠিক উত্তর, ল্যান্ডে লো প্রেসার হবে। তো আর হাই প্রেসার তো থাকবে এই যে ওয়াটারে। তো তখন দেখা যায় কি, এই বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি থেকে বিশাল একটা বায়ু প্রবাহ ইন্ডিয়ার দিকে চলে আসে, এবং যেহেতু দুইটা সাগরকে তারা অতিক্রম করে আসে, এই দুইটা সাগরকে অতিক্রমের কারণে অনেক বেশি জলীয় বাষ্প ক্যারি করে ওরা ভারতে প্রবেশ করে বা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, এবং এই অঞ্চলটাতে হিমালয় পর্বত থাকার কারণে এই জলীয় বাষ্প হিমালয় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাতটা ঘটায়। এটা
এইটা হচ্ছে মৌসুমী বায়ুর মেকানিজম। তাহলে শীতকালে আমরা বৃষ্টিপাত দেখতে পারি না কেন? আমরা কিন্তু মেডিটেরেনিয়ান সিয়ে বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত দেখতে পারি। এইখানে শীতকালে যেটা হয়, সূর্যের যে কিরণ, লম্বভাবে কিরণটা ওশেনের উপর বেশি পড়ে, সূর্যের দক্ষিণায়ন হয়, ওশেনের উপর বেশি পড়ে, যার ফলে হয় কি এই ওয়াটার তো খুব ধীরে ধীরে গরম হয় এবং অনেকক্ষণ এই গরম অবস্থাটা ধরে থাকে। ওই যে অনেক সময় আমরা কেমন আছি না, যে আমাদের মেজাজ, অনেকের মেজাজ আছে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বা খুব তাড়াতাড়ি আমরা রেগেও যাই, ল্যান্ডের মতো। আর ওয়াটারটা হইতেছে রাখবে না রাখবে না, কিন্তু যখন রাখবে ঠান্ডা হইতে বহুত দেরি আছে, অনেকটা এরকম। যার জন্য তখন আমরা দেখি ওয়াটারে লো প্রেসার ক্রিয়েট হয় আর হাই প্রেসার ক্রিয়েট হয় ল্যান্ডে। তো ওই ল্যান্ড থেকে এই বাতাসটা আসলে এই লো প্রেসারের দিকে আসে এবং খুব বেশি জলীয় বাষ্প যেহেতু ল্যান্ডের উপর দিয়ে আসছে, খুব বেশি জলীয় বাষ্প কালেক্ট করতে পারে না জন্য এবং সূর্যের তীব্রতাও খুব কম থাকে জন্য শীতকালে আমাদের দেশে কোনো বৃষ্টিপাত হয় না। এটা হচ্ছে মৌসুমী বা জলবায়ুর মূল মেকানিজম। তো এখানে যদি আমরা দেখি, এখানে শীতলতম স্থান, উষ্ণতম স্থানগুলো বর্ণনা করা হয়েছে। যেমন শ্রীমঙ্গল মৌলভীবাজারকে শীতলতম স্থান বলা হয়। তার ইকবাল ভাই, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? কেন নাটোর আর কক্সবাজারের জলবায়ু আবহাওয়াটা ভিন্ন হয়? এখানে গ্রীষ্মকালে নরমালি সর্বোচ্চ সর্বনিম্ন কত, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তবে গ্রীষ্মকালে ইম্পর্টেন্ট যেটা, যে এই গ্রীষ্মকালে সাধারণত আমরা কালবৈশাখী ঝড়ের পরিমাণটা দেখতে পারি। হ্যাঁ, কালবৈশাখী ঝড়টা তৈরি হয় হঠাৎ করে একটা জায়গায় হচ্ছে লো প্রেসার তৈরি হয়ে যায় এবং চারপাশ থেকে হাই প্রেসার এসে জায়গাটিকে ভরাট করার চেষ্টা করে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কালবৈশাখীর ইংরেজি যদি আমরা দেখতে পাই, এটাকে বলে নর ওয়েস্টার। তার মানে এই ইংরেজি নাম থেকে আমরা দিকটি বুঝতে পারি। হ্যাঁ, ইংরেজি নাম থেকে আমরা দিকটা বুঝতে পারি যে নর্থ ওয়েস্ট, এই দুইটা দিক থেকে আস্তে আস্তে বাতাস, মানে আস্তে না তো জোরে বাতাস আসে, যার জন্য নর এবং ওয়েস্ট এই দুইটা মিলে নর ওয়েস্টার নামকরণ করা হয়েছে। এবং খুবই ইম্পর্টেন্ট, এই আমাদের টোটাল বৃষ্টিপাতের 20 ভাগ হয় গ্রীষ্মকালে এবং এই বেশিরভাগ বৃষ্টিপাতটা কালবৈশাখী ঝড়ের মাধ্যমে হয়ে থাকে। তাহলে টোটাল বৃষ্টিপাতের 20 ভাগ হয় গ্রীষ্মকালে। আর শীতকালে আমাদের নর্মালি বৃষ্টিপাত হয় না, যেটাও আমরা দেখতে পারি সেটাও মাইক্রোক্লাইমেটিক ভেরিয়েবলের কারণে। হ্যাঁ, আমি বলি, যেমন আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। তো গোটা সাভার এরিয়ায় আপনি যে ঠান্ডা দেখবেন, জাহাঙ্গীরনগরে ঢুকলে তার চেয়ে বেশি ঠান্ডা। তো এটার কারণ কি? কারণ ওখানে একটা মাইক্রো ক্লাইমেট কাজ করছে। জাহাঙ্গীরনগরে গাছপালা এত বেশি, ওখানে মাইক্রো ক্লাইমেটটা একটা আলাদা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন আশা করছি। তো এই যে শীতকালের যে বৃষ্টিপাতটা হয়, এটা মাইক্রো ক্লাইমেটিক বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় জলবায়ু পরিবর্তনও দায়ী, নয় যে সেটা বলছি না। তবে বাংলাদেশের শীতকালটা শুষ্ক হিসেবে পরিগণিত হয় এবং শীতকালে আমাদের দেশের হিউমিডিটিটা থাকে 36%-এর কাছাকাছি। মোটামুটি আপনারা যদি মোবাইলে ট্রেস করেন 80%-এর উপর হিউমিডিটি উঠলে মোটামুটি বুঝতে পারবেন যে বৃষ্টি হবে। এই যে বর্ষাকালের ঘটনাটা একটু আগে আমরা পড়ছি, মৌসুমী বায়ুর আগমনে হিমালয়ের গায়ে বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, এখানে আর যাচ্ছি না। শীতকালে দেখেন, এই যে বলা আছে শীতকালে 36% আমরা দেখি, আর্দ্রতা দেখি এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে আপনারা অনেক সময় ধরেন কোনো প্রশ্ন আসলে বা কথা বলার ক্ষেত্রে এইসব বায়ুর প্রভাবটা একটু লক্ষ্য করবেন, যে উত্তর এবং পূর্ব এই সাধারণত মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে মনে করেন কোনো বৃষ্টিপাত আসলে হয় না এবং নগণ্য সর্বোচ্চ 10 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটতে পারে। এই 10 সেন্টিমিটার 32 মিলিমিটার বৃষ্টিপাত কিভাবে মাপা হয়, এগুলো সময় থাকলে দেখাতে পারতাম। আমরা সেকেন্ড ইয়ারে একটা কোর্স করেছি ক্লাইমেটোলজি, তো সেখানে আমাদেরকে এগুলো শেখানো হয়েছে আর কি। ওকে, এখানে বিভিন্ন দেশের বা বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতটা দেওয়া রয়েছে। আপনারা লালপুরের গড় বৃষ্টিপাতটা দেখতে পারেন। সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুরে হয়ে থাকে, সর্বনিম্ন বৃষ্টিপাত রাজশাহী জেলায় হয়ে থাকে, শীতকালে কম বৃষ্টিপাত হয়ে থাকে। এগুলো একবার চোখ বুলিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন। দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কবে রেকর্ড করা হয়েছিল, কিংবা এপ্রিল মাস উষ্ণতম মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা কত, বাংলাদেশের
বার্ষিক গড় তাপমাত্রা কত, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি মনে করেন দেখে নিতে পারেন। আচ্ছা ভাইয়া, টিউবওয়েলের পানি শীতে গরম ও গরমে ঠান্ডা থাকে কিভাবে? এটা নিয়ে আমার ধারণাটা নাই, তবু আমি স্টাডি করব এটা নিয়ে। এটার ধারণাটা সঠিকভাবে বলতে পারছি না, শীতকালে কেন গরম থাকে আর গরমকালে কেন ঠান্ডা থাকে। এখানে একটা বড়সড় কারণ হইতে পারে যে শীতকালে যেহেতু ল্যান্ড খুব দ্রুত তাপমাত্রা ছেড়ে দেয়, একটু আগে যেটা বললাম, যেটা পানি খুব দ্রুত তাপ রিলিজ করতে পারে না, রিলিজ করে ঠান্ডা হয়ে যেতে পারে না, যার জন্য পানি গরম থাকতে পারে। আর গরমের দিন ঠান্ডা থাকে কিভাবে? যেহেতু পানি কিছুটা ধীরে ধীরে উত্তপ্ত হয়, তাই ল্যান্ডের চেয়ে তুলনামূলকভাবে ঠান্ডা থাকতে পারে। যেটা আমার মাথায় আর কি, ক্ষুদ্র মাথায় আমি এই মেকানিজমটা, এই সূত্রটা জানি, এখান থেকে আমি একটু কানেক্ট করার চেষ্টা করলাম দিনা আপু। এর বেশি সায়েন্স আর কি আমি কানেক্ট করতে পারলাম না এখানে, তবু একবার লেখাপড়া করবো এটার উপর। ওকে, তাহলে বাংলাদেশের জলবায়ু কোথায় শীতলতম স্থান, কোথায় শীতলতম জেলা, উষ্ণতম স্থান, উষ্ণতম জেলা, উষ্ণতম মাস, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তো আমাকে একটু বলেন যে এখানে বলা হচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাতের শতকরা কত ভাগ বর্ষাকালে হয়ে থাকে। এটা একটু বলতে থাকেন, আমি একটু পানি খেয়ে নিই। দেখি তার উত্তরটা একটু। ওকে, আপনারা উত্তর দিতে থাকেন, আমরা একটু সঠিক উত্তরটা দেখি নেই। যেহেতু আমরা বলেছিলাম গ্রীষ্মকালে কালবৈশাখীর মাধ্যমে 20% বৃষ্টিপাত হয়ে থাকে, তার মানে 80%, এবং 10 সেন্টিমিটার সামান্য বৃষ্টিপাতটা আমরা দেখতে পারি শীতকালে, তার মানে 80% বৃষ্টিপাত আমরা দেখতে পারি বর্ষাকালে, 80% বৃষ্টিপাত হয়ে থাকে। তো বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় আমরা যদি একটু সঠিক উত্তর দেখি, সেটা তো লালাখালে বা ওই দিকটা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, অপশনের দিকে যেটা আছে। তো লালপুর ভেবে আবার ভুল করবেন না, লালপুরে কিন্তু কম বৃষ্টিপাত হয়ে থাকে। তো এবার আমরা একটু জাতীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলি। স্পেস রিসার্চ রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা মূলত রিমোট সেন্সিং এর মাধ্যমে কাজ করে। রিমোট সেন্সিং জিনিসটা কি? হ্যাঁ, রিমোট ধরেন আপনি সরকারি কোনো চাকরিতে পরীক্ষা দিতে গেছে, ওখানে আপনাকে রিমোট সেন্সিং কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। দেখেন, রিমোট সেন্সিং, রিমোট জিনিসটা কি? রিমোট এরিয়াতে জব করা, মানে একটু বিচ্ছিন্ন এলাকা থেকে জব করা। আবার টিভি রিমোট আমরা কি দেখি, যে দূর থেকে চ্যানেলটাকে চেঞ্জ করে দেয়, রাইট? তো এই ক্ষেত্রে যেটা হয়, রিমোট সেন্স হচ্ছে রিমোটলি সেন্স করা। সেন্স হচ্ছে একটা তথ্য সংগ্রহ করা, অর্থাৎ আমি দূর থেকে বসে তথ্য সংগ্রহ করছি। যেন আমি দূর থেকে বসে আপনাদের একটা ক্লাস নিচ্ছি, এখানে কোনো ফিজিক্যাল বা হিউম্যান টাচ বা ডিরেকশন নাই। হ্যাঁ, তো স্যাটেলাইট গুলো সাধারণত উপর থেকে যে ছবি তোলে, সেই ছবি বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করা হয়। যেমন স্যাটেলাইটের কিছু ব্যান্ড আছে, ব্যান্ডগুলো যোগ বিয়োগ করলে, লালাখাল হচ্ছে সিলেটে অবস্থিত লালাখাল। তো ব্যান্ডগুলো যোগ বিয়োগ করলে যেমন একটা জায়গার ভেজিটেশন কতখানি কম বেশি হয়েছে, সেগুলো নিয়ে আমরা জানতে পারি। তো রিমোট সেন্সিং অর্গানাইজেশন মূলত আরএস বা আরএস এর পূর্ণরূপটা আমরা বলি রিমোট সেন্সিং। তো বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা বড় অংশ কিন্তু তারা এই সংক্রান্ত কাজ করে, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। তো স্যাটেলাইট আমরা দুই ধরনের দেখতে পারি। একটা হচ্ছে সান সিনক্রোনাইজেশন স্যাটেলাইট, আরেকটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এইটা কিন্তু বিসিএস এ আসছিল যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা অ্যাকচুয়ালি কি, কোন ধরনের স্যাটেলাইট। তো জিও স্টেশনারিটা দেখেন, স্টেশন শব্দটা, স্টেশন মানে স্থির। তো পৃথিবীর যে গতি, বঙ্গবন্ধু স্যাটেলাইটেরও একই গতি। হ্যাঁ, তো মনে হয় কি যে
দুইটার যখন একই গতি থাকে মনে হয় দুইটাই আমরা স্থির হয়ে আসছি। হ্যাঁ, তো একই গতিতে ঘুরতে থাকে, এই জন্য এটাকে বলে জিওস্টেশনারি স্যাটেলাইট। এবং এই স্যাটেলাইটটা কিন্তু ফিলিপাইন দ্বীপপুঞ্জের উপরে, আমরা বাংলাদেশ থেকে সরাসরি পাইনি, স্লট পাইনি, স্লট গুলো বুক করা হয়েছে আগেই। তো বঙ্গবন্ধু স্যাটেলাইটটা জিও স্টেশনারি স্যাটেলাইট। আর সান সিনক্রোনাইজেশন স্যাটেলাইটটা হচ্ছে যে সূর্য মানে দিনের বেলা সাধারণত ছবি তোলে, এবং এই যে এটা যদি পৃথিবী হয় সাধারণত এইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, এই অংশে ভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। ভাইয়া আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি অ্যাটমসফিয়ারের ভিতর থাকে? হ্যাঁ, অ্যাটমসফিয়ারে এটা আমি সঠিক বলতে পারলাম না, তবে এক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন কিছু কিছু স্যাটেলাইট আছে 36 বা 20-25 কিলোমিটার উপরে, এরকম বিভিন্ন স্যাটেলাইটের এরকম উচ্চতা আছে। কিছু কিছু স্যাটেলাইট যে অ্যাটমসফিয়ারের ভিতর থাকে এটা শিওর, কিন্তু কিছু কিছু স্যাটেলাইট অ্যাটমসফিয়ারের বাইরেও থাকতে পারে, তবে আমার মনে হয় না বাইরে থাকবে, কারণ আমি আমার রিমোট সেন্সিং কোর্সে যতগুলো স্যাটেলাইট নিয়ে অ্যাসাইনমেন্ট করেছি, পরীক্ষা দিয়েছি, বেশিরভাগ স্যাটেলাইটই আমি দেখেছি অ্যাটমসফেরিক যে বলয় রয়েছে অ্যাটমসফেরিক বলয়ের ভিতরই থাকে আর কি। ওকে, তো এর প্রতিষ্ঠানের কাজটা আমরা কি, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য পাই, যে স্যাটেলাইট ইমেজ গুলো বা স্যাটেলাইটের যে প্রদক্ষিণ করে সেখান থেকে ডাটা গুলো কালেক্ট করে বিভিন্ন মডেল তৈরি করা, আবহাওয়া সংক্রান্ত ভূ উপগ্রহ স্টেশন স্থাপন করা, এবং এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এটা একটু মনে রাখবেন আপনারা। এরপর বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ভূ উপগ্রহ কেন্দ্র এবং এটা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এরপর তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, যেটা গাজীপুরে অবস্থিত, এটা হচ্ছে দ্বিতীয়। মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র, এটা ঢাকার মহাখালীতে অবস্থিত, যেটা কিনা ঢাকায় 1995 সালে টেলিযোগাযোগ এবং আন্তর্জাতিক ট্র্যাঙ্ক এক্সচেঞ্জ বিভিন্ন নেটওয়ার্ক আদান প্রদানের ক্ষেত্রে ভূ উপগ্রহ কেন্দ্রটা ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র, যেটা 1997 এবং সর্বশেষ এই ভূ উপগ্রহ কেন্দ্রটা স্থাপন করা হয়েছে। এছাড়া সজীব ওয়াজেদ ভূ উপগ্রহ কেন্দ্র, এটা আমরা দেখতে পারি গাজীপুরের যে ভূ উপগ্রহ কেন্দ্র আছে ওইটাকে বেতবুনিয়া দুটি ভূ উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয় সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, ওনার নাম অনুসারে। তো এখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত একবার দেখবেন, আবহাওয়া কেন্দ্র কোথায় অবস্থিত, এবং বাংলাদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র অর্থাৎ ভূমিকম্প কিংবা পৃথিবীর অভ্যন্তরে কিংবা সারফেসে স্থানে রাখে খুঁটি ছাড়া আছে। ইকবাল ভাই একটা প্রশ্ন করছে, ওকে দেখেন, তো সারফেসে তরঙ্গগুলো মনে করেন যাচাই বাছাইয়ের কারণে বা এই ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রটা রাখা হয়, কি ধরনের তরঙ্গের অবস্থা যাচ্ছে। এরপর বাংলাদেশের রাডার স্টেশন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কোথায় এবং কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা একটু আপনারা দেখে নেবেন। আর এইখান থেকে খুবই ইম্পর্টেন্টলি সবগুলোর পূর্ণ রূপটা আপনারা পড়বেন। এই পূর্ণ রূপগুলো মাঝে মাঝেই বিসিএস এ না আসুক, আপনি হয়তো প্রাইমারি শিক্ষক নিয়োগের যে জব বা শিক্ষক নিবন্ধন সার্কুলার, বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলারের যে জব, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের যে পরীক্ষাগুলো এখানে দেখতে পারবেন নরমালি। যেমন বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এটাকে বলা হচ্ছে বাপা। বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা। বিইএমএফ, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টাল ফোর্স। পবা, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন। তো এগুলো সবগুলো মনে রাখবেন আসলে। হ্যাঁ, তো বাংলাদেশের কোন সংস্থা পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে? আপনারা বলতে থাকেন, আমি ইকবাল ভাইয়ের উত্তরটা দিই। ইকবাল ভাই, স্যাটেলাইটের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের ফোর্স কাজ করে, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর একটা হচ্ছে পৃথিবীর বা মহাকর্ষের যে ফোর্স আছে এই ফোর্সটা কাজ করে। তো যে মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যখন এই ফোর্সের মাধ্যমে এবং গতিতে স্যাটেলাইটকে দেওয়া হয়, এটার মেকানিজমটা অনেক জটিল। আমরা পড়েছিলাম এই প্রশ্নটা, আমাদের আসছিল, মানে রিমোট সেন্সিং পরীক্ষাও আসছিল, খুবই জটিল একটা
সহজ কথায় বোঝানো সম্ভব না, তবে দুটি ফোর্সের ব্যালেন্সের মাধ্যমে স্যাটেলাইট কাজ করে। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এটা সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে বেলা। হ্যাঁ, বেলার আগের রূপটা কিন্তু আমরা একটু আগেই পড়ছি যে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা হচ্ছে সঠিক উত্তর। বিশ্বে প্রথম নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে কেন? এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। বিশ্বে সর্বপ্রথম জলবায়ুর অর্থায়ন পরিবর্তন ট্রাস্ট ফান্ডটা আসলে গঠন করে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সর্বপ্রথম গঠন করে। জলবায়ু পরিবর্তনকে বর্ণনা করতে কোন দুটি বিষয় বিবেচনায় রাখতে হয়? এটা একটু আপনারা আপনাদের বুদ্ধিটা খাতায় বলেন, একটু চিন্তা করেন যে কোন বিষয়টা একটু মাথায় রাখতে হয় জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। দেখি জলবায়ু, এটার উত্তরটা কে দিছে? অনেকে সি বলতেছে, স্থান ও সময়। সি, ভেরি গুড, সঠিক উত্তরটা হচ্ছে স্থান ও সময়। দেখেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা কথা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি যে জলবায়ু পরিবর্তনের আগেও হয়েছে আবার এখনো হইতেছে, তার মানে সময়ের একটা ধারণা কিন্তু আমরা জিওগ্রাফিতে অলওয়েজ মাথায় রাখি। আর একটা হচ্ছে স্থান, যে কোন স্থানে জলবায়ুটা পরিবর্তন হচ্ছে, কোন জায়গায় জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। যখনই আপনি জিওগ্রাফি নিয়ে চিন্তা করবেন তখনই দুইটা বিষয় সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে স্থান আর সময় নিয়ে কাজ করে। তো এখন আমরা কিছু ইন্টারন্যাশনাল সংগঠনগুলো নিয়ে জানবো। সংস্থার নাম প্রতিষ্ঠাকাল আপনাদের পড়তে হবে না, প্রতিষ্ঠাকাল গুলো মানে মাথায় রাখতে পারবেন না, এই সময় পড়ে আসলে মগজের মানে র্যামের জায়গা নষ্ট করারও দরকার নাই। তো আপনারা সদর দপ্তর গুলা পড়বেন, বিশেষ করে যেমন নাইরোবি, জেনেভা, ইনচুয়ান, এখানে ইম্পর্টেন্ট গুলাই দেওয়া, আপনারা একটু বারবার স্মরণ করবেন। হ্যাঁ, একটু বারবার স্মরণ করবেন, বারবার স্মরণ করলে একটু মানে মনে থাকবে, তবে সাল ঠাল পড়তে হবে না। আমরা এগুলো নিয়ে আলোচনা আসতেছি জন্য এখানে আমি বেশি একটা করতেছি না, এমফাসাইজ করতেছি না, প্রতিটা নিয়ে আমরা একটু আলোচনা আর কি আসি। এখানেও প্রতিষ্ঠাকাল আপনারা পড়বেন না। ওকে, দেখেন ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, তার আগে আমি যদি একটু বলি তাহলে জলবায়ু পরিবর্তন, হ্যাঁ এই জিনিসটা পরিবেশ আন্দোলনের সূচনা এটা মূলত করেছিলেন রাচেল কার্সন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনি খেয়াল করলেন যে ওনার এলাকায় ডিডিটির ব্যবহার খুব বেড়ে যাচ্ছে, একটা কীটনাশক। তো ডিডিটির ব্যবহার বেড়ে যাওয়ায় ওই স্থানের যে কৃষির, একই সাথে ওই স্থানের যে বায়োডাইভার্সিটি, এখানে একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, পাখি মারা যাচ্ছে, ইনসেক্টস মারা যাচ্ছে। তো এরপর থেকে উনি শুরু করলেন যে পরিবেশ একটা আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন আর কি শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, যেমন ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তরটা আমরা দেখতে পারি জেনেভাতে, সুইজারল্যান্ডে, এবং এটা জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা থাকে এবং সেখানকার আবহাওয়া বিষয়ক সংস্থা। তো এই আবহাওয়া বিষয়ক সংস্থাটা মূলত 1950 সালে সাধারণত যাত্রা শুরু করে। এরপর ইউএনএপি খুবই ইম্পর্টেন্ট, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, যেটা 1972 সালে স্টকহোম সম্মেলনের গৃহীত প্রস্তাব অনুসারে সাধারণ পরিষদের অনুমোদন ক্রমে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সূচনা করা হয় পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে। অর্থাৎ এই যে পরিবেশের মধ্যে আমরা যেটা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ফ্লোরা ফনা আছে, এই ফ্লোরা ফনা নিয়ে জীববৈচিত্র্য। তো যখনই পরিবেশে ইমব্যালেন্সটা তৈরি হয় এটা সরাসরি প্রভাব ফেলে ফুড ওয়েবে কিংবা ফুড সাইকেলে। তো ফুড ওয়েবে বা ফুড পিরামিডে যখনই প্রভাব ফেলে তখনই একটার পর একটা জীব সাইকেল অনুসারে নষ্ট হয়। ধরেন হরিণ ঘাস কমার কারণে হরিণ কমে গেল, তাহলে দেখবেন বাঘও কমে যাবে, এভাবে জীব বৈচিত্র্যটা অ্যাকচুয়ালি নষ্ট হতে থাকে। ইউএনএপি এর সদস্য দেশ 193টা এবং প্রথম বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল অনলি ওয়ান আর্থ, অর্থাৎ একটি মাত্র পৃথিবী। এটা সবাইকে সচেতন করার উদ্দেশ্যে,
অনলি ওয়ান আর্থ, একটি মাত্র পৃথিবী, এবং এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি জানি আজকের ক্লাসটা একটু ফিজিক্যাল জিনিসপাতির আলোচনা খুবই কম, একটু ব্রড খালি আলোচনা কথাবার্তা, একটু বোরিং ক্লাস যাইতেছে আই নো, তবু আপনারা একটু লাস্ট ক্লাস একটু কানেক্ট থাকার চেষ্টা করেন, এই টার্ম থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে আর কি। এরপর আইপিসিসি খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসার মতো প্রশ্ন, হ্যাঁ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আসার মতো প্রশ্ন। এরা করে কি, প্রতি বছর একটা রিপোর্ট করে এবং সেই রিপোর্ট গুলা বিভিন্ন তথ্য থাকে, এই তথ্যগুলো তৃতীয় বিশ্বের বা বিভিন্ন দেশে রিপোর্ট গুলো ওরা দেয়, এবং তৃতীয় বিশ্বের দেশগুলা এখানকার তথ্য বিশ্লেষণ করে নিজেদের অনুযায়ী কিছু মডেল দাঁড় করানোর চেষ্টা করে, যে মডেলের মাধ্যমে ওরা তৃতীয় বিশ্বের দেশগুলা মনে করেন এই জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা পেতে পারে। এবং প্রতি বছর কিন্তু আইপিসিসি একটা রিপোর্ট বের করে, রিপোর্ট গুলা কিন্তু আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো আইপিসিসি কিন্তু একবার শান্তিতে নোবেল পুরস্কার পায় 2007-এর কারণে। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারটা পান আর কি। হ্যাঁ, তো আর্থ ইন দ্য ব্যালেন্স গ্রন্থটির লেখক হচ্ছে আল গোর। এই গোর কিন্তু পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু রাজনীতি, এটাতে বড় ধরনের একটা প্রভাব রাখছে আল গোর। এবং যুক্তরাষ্ট্র, আমি ওটাতে আসতেছি, একটু বলার লোভ সামলাইতে পারলাম না, হ্যাঁ, এগুলা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আসে নির্মলদা। সেটা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই ধরনের পলিটিক্স অ্যাকচুয়ালি মানে বলা হয়, একটা হচ্ছে হাই পাওয়ার পলিটিক্স বা মাসল পলিটিক্স, একটা হচ্ছে লো পাওয়ার পলিটিক্স বা সোশ্যাল পলিটিক্স। হ্যাঁ, তো এই জিনিসগুলো সোশ্যাল পলিটিক্স এর অন্তর্গত। তো যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তখন করে কি, সফট স্কিল গুলাকে ওরা নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করে। একটা হচ্ছে মহাকাশকে, যে নাসা রসকসমসের মাধ্যমে মহাকাশকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা। তারপরে যে জলবায়ুর মাধ্যমে, জলবায়ু পরিবর্তন এই বিষয়টার মাধ্যমে তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশকে হাতে রাখা। এই তো দেখেন, আমরা এখন বেশিরভাগ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় কিন্তু আমেরিকার দিকে তাকায় থাকি। তো এই পলিটিক্সটা, এই যে আল গোরের চিন্তা থেকে এই ধরনের একটা নব্য উপনিবেশবাদ পৃথিবীতে তৈরি হয়ে গেল, যে এই কমন একটা সেক্টরে এই দেশগুলো এই দেশের কথা শুনবে, এবং এই দেশগুলাই বিভিন্ন ধরনের এনজিও প্রতিষ্ঠা করে। সেই এনজিও গুলা জলবায়ু পরিবর্তন মোকাবেলার নাম করে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে কাজ করে। একে তাদের কর্মসংস্থান তৈরি হয়, আরো বিভিন্ন মনে করেন রাজনীতির একটা ব্যাপার তো থাকে। তো আল গোর এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছিল। আর হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, পরিবেশ সংক্রান্ত ফান্ড গঠন করে ওরা, এবং সমস্যা মোকাবেলায় সহায়তা দেশগুলায় একটু সহায়তা দেশ প্রদান করে। এবং জিএফ এর সদর দপ্তর আপনারা দেখেন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। একটু আগে যেগুলো বলতেছিলাম, এই যে ফান্ড সংক্রান্ত, যে আমি ওই দেশকে 100 কোটি টাকা দিব জলবায়ু সম্মেলনে, কিন্তু ওই দেশ দেখা যাবে আমার ডাটাগুলা ইউজ করতেছে, আমার স্পেশালিস্টকে তারা ভাড়া করে ওইখানে নিয়ে যাইতেছে। তো মানে পুরো বিশ্বে তাদের কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হয়ে গেছে। শুধুমাত্র একটা সেক্টরের উদাহরণ আমি দিতেছি, এরকম আরো বহুত সেক্টর আছে, আপনারা তো এগুলো বুঝতেই পারেন আর কি। তো এরপর যাবেন জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উদয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদানের জন্য। এবং জিসিএফ এর ক্ষেত্রে আমরা দেখতে পারি তাদের যে সম্মেলন, এখানে বলা হচ্ছে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার ব্যবস্থা করছে। এখন এখানে আরেকটা কাহিনী, ওই যেটা বললাম COP28, এইটা আবার এই দেশগুলো বলছে যে আমরা যেভাবে মানে কার্বন নিঃসরণ হইতেছে, আমরা এই 2 ডিগ্রির মধ্যে রাখতে পারবো না, এটা আবার ওরা মেনে নিছে। হ্যাঁ, মানে এখন আর কি এগুলা মেনে নেওয়া ছাড়া উপায় আর কি থাকতেছে না, পৃথিবীতে এমন ভাবে পরিবর্তন হচ্ছে।
IUCN দেখেন প্রতিটা সেক্টর থেকে আমরা দেখতেছি কোনো না কোনো বিসিএস এ কিন্তু প্রশ্ন থাকতেছে। তার মানে বুঝতে পারতেছেন এই যে স্লাইডটা আমি পার করতেছি এই স্লাইড গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা প্রশ্ন আসছে আইপিসিসি তো খুবই ইম্পর্টেন্ট, এটা কেন আসে না আমি বুঝি না, দিয়ে দিতে পারে যে কোনো চাকরির পরীক্ষা। দেখবেন অন্যান্য চাকরির পরীক্ষায় এটা পাবেন, অন্তত অন্যান্য চাকরির পরীক্ষায় আইপিসিসি থেকে কোশ্চেন আসছে। তো IUCN টা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার। তারা হচ্ছে যে কনজারভেশন মানে একটা জায়গায় মনে করেন সেই জায়গা মানে আপনারা আমাকে একটু জানেন যে প্রিজারভেশন আর কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, আর আমি আলোচনা করি। তো একটা জায়গায় জীব বৈচিত্র্যকে যেভাবে থাকা উচিত সেভাবে পরিবেশ তৈরি করে সেই জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার দায়িত্বটা মূলত IUCN পালন করে এবং সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। আমার এটা মনে থাকে কেন, আমি আমার অধিকাংশ সদর দপ্তরই জেনেভা, ওয়াশিংটন ডিসি, প্যারিসে। আমার এটা মনে থাকে কেন, আমি আমার একটা পেপার পাবলিশ করতে যাচ্ছি, পেপারটা বিভিন্ন জার্নালে জমা দিয়েছি, যদিও বিভিন্ন জার্নাল থেকে রিজেক্ট হয়েছে। তো ওরা আবার যে কমেন্ট গুলো করে দিয়েছে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় ওগুলো দিয়ে আবার সাবমিট করলে হয়তো অ্যাকসেপ্ট হবে। তো আমার একটা বড় সংখ্যক সাইটেশন করতে হয়েছে IUCN কে দিয়ে। তো ওখানে আবার স্থানের প্লেসের নাম লিখতে হয়, তো ওখানে লেখা ছিল গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। তো এই জন্য আমার এটা মাথায় আসে আর কি। তো IUCN যেটা অধিবেশন, প্রথম অধিবেশন আশকাবাদে, এবং IUCN এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ দ্য নেচার। পরবর্তীতে ওরা কনজারভেশনে যায়। হ্যাঁ, কনজারভেশন আর প্রিজারভেশন জিনিসটা হচ্ছে একটু প্রাকৃতিক বলয়ের বাইরে থেকে একটু হিউম্যান ইনডিউসড ভাবে সেটাকে সংরক্ষিত রাখা, আর কনজারভেশনটা হইতেছে প্রাকৃতিক উপায়ের মাধ্যমে। WWE আবার দেখেন না, এটা হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওরাও গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে, এবং ওরাও পৃথিবীর জীব বৈচিত্র্যের উপর যে স্ট্রেসটা পড়ে এই স্ট্রেসটা কমাইতে কাজ করে এবং ফান্ড নির্মাণ করে। ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল, এটা নেদারল্যান্ড ভিত্তিক বা নেদারল্যান্ড কিংবা হল্যান্ড ভিত্তিক একটা সংস্থা। তো এটা আন্তর্জাতিক পরিবেশবাদীদের একটা সংগঠন। গ্রিন পিস দেখেন এটাও 26 নম্বর বিসিএস এ আসছিল। তো এই গ্রিন পিসও কানাডা ভিত্তিক একটা সংগঠন। তো এই ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভ্যাঙ্কুভারে এই ডোন্ট মেক এ ওয়েভ কমিটি, এইটার ভিত্তিতে আর কি এটা তৈরি করা হয় আর কি। তো গ্রিন পিস ইন্টারন্যাশনাল, তো এটা সংস্থার ধরন নেদারল্যান্ড ভিত্তিক, কানাডার একটা মুভমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা। এটা নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী সংগঠন এবং এটা সদর দপ্তর কিন্তু আমস্টারডামে। তো আমস্টারডাম কানাডায় গ্রিন পিস 26 নম্বর বিসিএস এ আসছিল। তো গ্রিন পিস ইন্টারন্যাশনাল এটা তো দেখলেন, ফান্ড ফর ওয়াইল্ড নেচার, এটাও মনে করেন জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করে। তার মানে আপনারা কিন্তু একটা নোট করে ফেলতে পারেন যে জীব বৈচিত্র্য এটা নিয়ে কাজ করে কারা, এটার নিচে আপনারা করলেন। হ্যাঁ, ফারজান আপু একটা প্রশ্ন করছে, আচ্ছা বলতেছি আমি। দেখেন আপনারা এটা যেভাবে পড়বেন, আমার এটা 518 নম্বর কোর্স, আমার মাস্টার্স এর কোর্সটা এটার উপর। হ্যাঁ, খুবই বোরিং কোর্স ভাই, সরি, আল্লাহ আমার সুপারভাইজার শুনলে মারবে। দেখেন এটা যেটা হয়, আপনারা যেটা মনে রাখবেন, জীব বৈচিত্র্য লিখলেন, হ্যাঁ, এটা নিয়ে কাজ করে কারা নিচে লিস্ট করবেন। তারপরে জলাভূমি নিয়ে লিখলেন, এটা নিয়ে কাজ করে কারা আপনারা নিচে লিস্ট করবেন। হ্যাঁ, এইভাবে করে পড়লে আর কি মনে থাকে আর কি। তো জার্মান ওয়াচ এটা একটা অলাভজনক বেসরকারি সংস্থা, এটা বাণিজ্য, পরিবেশ এবং জননীতির মার্জিং করে আর কি কাজ করে। সরি, সিভিএফ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা জলবায়ু ঝুঁকিতে থাকা 48টা দেশ নিয়ে কাজ করে এবং এই সিভিএফ এ কিন্তু 48টা দেশের মধ্যে বাংলাদেশ একটা অংশ, এবং এখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টা দফা পেশ করে আর কি জলবায়ু পরিবর্তনের ইয়ে। তো আমাকে একটু বলেন, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিশেষ সংস্থা WM এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কোনটা? পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এবং WM এর মিলিত রূপ। ফারজান আপু বলছে হাউ মেনি ইয়ার্স আর ওয়াইল্ড উইল সার্ভাইভ যদি এভাবে ক্লাইমেট চেঞ্জ হয়? এটা আর কি বলা খুবই মুশকিল আপু, মানে এটা জিওলজিক্যাল টাইম স্কেলে এটা হয়তো অনেক অল্প সময়, আর যদি আমরা আমাদের নর্মাল টাইম স্কেল ধরতে চাই এটা হয়তো খুব ক্ষুদ্র সময়।
বলা যায় না, আল্লাহ তাআলা যেভাবে ভালো মনে করেন আর কি। তবে আমার কাছে অনেক সময় মনে হয় আপনারা যদি ধর্মে কেউ বিশ্বাস না করে থাকেন সেটা ভিন্ন বিষয়, আমি ধর্মে বিশ্বাস করি। তো যেহেতু আমরা একটা সময় বিশ্বাস করি পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, তো আমার মনে হয় এগুলা একটা উসিলা যেগুলার মাধ্যমে পৃথিবী আর কি ধ্বংস হবে। ওকে, সঠিক উত্তরটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, গ্রিন পিস যাত্রা শুরু করে কবে? গ্রিন পিস আমরা দেখছি নেদারল্যান্ড ভিত্তিক একটা পরিবেশবাদী সংস্থা, এটা তাহলে যাত্রা শুরু করে কবে? আমরা একটু যদি উত্তরটা দেখে নিই, সঠিক উত্তরটা হচ্ছে 1971 সালে গ্রিন পিস যাত্রা শুরু করে। যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের সাথে মিল, এই জন্য আমি এটা একটু দিয়েছি। এবার আমরা পরিবেশ সম্মেলনগুলো নিয়ে একটু জানতে চেষ্টা করি। হ্যাঁ, তো স্টকহোম সম্মেলন, ইউএন কনফারেন্স অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, তো এই স্টকহোম সম্মেলন এটা 5 জুন তারিখকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেন। এবং এই স্টকহোম সম্মেলনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার একটু এই স্টকহোম সম্মেলন সম্পর্কে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যে একটা জিনিস থাকতে পারে, কোনো একটা জিনিসের লং টার্ম ব্যবহার, এই জিনিসটা আমাদের স্টকহোম সম্মেলন থেকে ধারণা আসে। এটা ইউএনইপি গঠনের সিদ্ধান্তটা করা হয়, যেখানে ইউএনইপির সদর দপ্তর কিন্তু আমরা জানি কেনিয়ার নাইরোবিতে। কেনিয়া একসময় প্রবল প্রতাপে ক্রিকেট খেলতো কেনিয়ার নাইরোবিতে। আর এই স্টকহোম সম্মেলনের একটা বড় ধরনের টার্গেট থাকে, ওই যে যেটা বলছিলাম, নিউ কলোনিয়ালিজম প্রতিষ্ঠা করা। কি এই যে দেখেন, এটার ইউএনইপি যে গঠন হয়েছে, এটার সদর দপ্তরটা দিচ্ছে নাইরোবিতে, যেখানে জীবনে অন্য কোনো সদর দপ্তর আমরা দেখি নেই। আফ্রিকার গরিব একটা দেশ, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে অস্থিতিশীল থাকে, কিন্তু তাদের দেশে একটা দিছে, সদর দপ্তর দিছে। একটা নিউ কলোনিয়ালিজম একটা প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। যদিও ব্যাপারটা একটা পজিটিভ জিনিসকে কেন্দ্র করে শুরু হয়েছে, কিন্তু এখানেও একটা দেখেন বৈশ্বিক রাজনীতির খেল। এরপর আমরা যদি দেখি 1992 রিও 1992-তে, এখানে মূলত জলবায়ু যে পরিবর্তনের যে ঝুঁকি, এই ঝুঁকিগুলা নিয়ে কথা বলা হয়। দেখেন, এটাও কিন্তু বড় কোনো দেশে দেয় নাই, দিছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে, একটা উন্নয়নশীল দেশ ব্রাজিল। ব্রাজিল তো এখন অর্থনৈতিক উন্নয়ন কিছুটা করছে, তখন তো এতটা ছিল না। কিন্তু এইটার লোকেশন চুজিংও আপনারা খেয়াল করেন যে একটা উন্নয়নশীল দেশে দিছে, আগে একটা দিছিল একটা অনুন্নত দেশ মোটামুটি। তার মানে প্রতিটা জিনিসেই দেখেন একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু কানেক্টেড হয়েছিল। এবং এইখানে মোটামুটি আমরা দেখতে পারি 178টা দেশ মোটামুটি এই সম্মেলনে অংশগ্রহণ করে। এবং কোপ সৃষ্টির কথা বা এনভায়রনমেন্টাল বিভিন্ন লেজিসলেশন এই সম্মেলন থেকে শুরু করা হয়। এবং জীববৈচিত্র্য কনভেনশন অর্থাৎ বায়োডাইভার্সিটি কনভেনশনের ব্যাপারটা এখানে আর কি প্রস্তাবিত করা হয়। এরপরে এই যে বললাম, এখান থেকে কোপ সৃষ্টির একটা ধারণা আসে। এরপর আমরা দেখতে পারি 1995 সালে বার্লিনে প্রথম কোপ সম্মেলন, যেটা কনফারেন্স অফ পার্টিস আয়োজিত হয়। 5 বছর পর আবার নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে ধরিত্রী সম্মেলনের অগ্রগতি পর্যালোচনা করা হয়, যদিও এটা খুব বড় ধরনের একটা সম্মেলন ছিল না। আর রিও 10, এটাতে আবার দেখেন জোহানেসবার্গ আফ্রিকা দেশগুলো চুজিং এর ক্ষেত্রে দেখেন আপনারা, একবার আফ্রিকায় নিছে, তারপর একবার দক্ষিণ আমেরিকায় নিছে, আবার আফ্রিকাতে আসছে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন এবং প্রথম টেকসই উন্নয়ন ভিত্তিক সম্মেলন, এবং এখানেই সর্বপ্রথম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়। হ্যাঁ, প্রথম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এখানে আলোচনা করা হয়। তো এইখানে অ্যাকচুয়ালি প্রত্যেকেই সাধারণত একমত হয় যে এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায়, এবং নন বাইন্ডিং একটা ট্রিটি গড়ে তোলে। নন বাইন্ডিং ট্রিটি আর বাইন্ডিং ট্রিটির মধ্যে একটা পার্থক্য আছে। নন বাইন্ডিং ট্রিটিটা হইতেছে আমি এটা বুঝতে পারছি এটা এই জিনিস, কিন্তু আমি মানতে পারবো কিনা কথা দিতে পারলাম না। হ্যাঁ, আর বাইন্ডিং ট্রিটিটা মানে আমি পুরোপুরি মেনে জেনে কথা দিচ্ছি এটা আমি করব। তো এটা নন বাইন্ডিং ট্রিটির মাধ্যমে একটা আলোচনায় প্রতিটা দেশ আসে। এরপর COP15
এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে গৃহীত লক্ষ্য তাপমাত্রা পরিবর্তন 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং গ্রিন ক্লাইমেট ফান্ড বা জিসিএফ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়। রিও 20 2012 সালে করা হয় দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন এবং এরপরে এসডিজির ধারণায় খুব ব্যাপকভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করা শুরু করে এবং এই সম্মেলনে গ্রিন ইকোনমি অ্যাকচুয়ালি চালু হয়। তো এখানে এসডিজি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, যে ধরেন আজকে আপনি আজকে ধরেন ওই যে বিয়ে বাড়ির টেবিলে বা যে কোনো জায়গায় আমরা খেতে যাই, খেতে গেলে ধরেন আমরা অনেকেই আছে এমন ভাবে খাই যে পরবর্তীতে কেউ এসে ওই জায়গায় খাবে এই পরিবেশটা থাকে না। তো আমাদের খেতে হবে কিভাবে, ওই জায়গাটি ইউজ করতে হবে কিভাবে, এমন ভাবে ইউজ করবে আমরা পরে যে মানুষ আসে সেও যাতে এই জায়গাটা ভালো মতো ইউজ করে খাওয়া দাওয়া করতে পারে। এই যে আমি আমার ফিউচার জেনারেশনের কথা চিন্তা করলাম এবং লং টার্ম ইউসেজের কথা চিন্তা করলাম, এই দুইটার উপর ভিত্তি করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাজ করে। তো এরপর আমরা COP25 দেখতে পারি যেখানে নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হয়েছে এবং COP26 যেখানে 30 সালের মধ্যে কার্বন নির্গমনকে অর্ধেকে নামিয়ে আনা কথা বলা হয়েছে এবং কয়লার ব্যবহারের প্রশ্নে ফেজ ডাউন প্রস্তাব পাশ করা হয়েছে। এখানে দুই ধরনের প্রস্তাব থাকে, একটু ভালো মতো শুনবেন। একটা হচ্ছে ফেজ আউট, একটা হচ্ছে ফেজ ডাউন। ফেজ ডাউনটা হচ্ছে কয়লার ব্যবহারটা রিডাকশন হবে, কমে যাবে, কমাবো। আর ফেজ আউট হচ্ছে কয়লার ব্যবহারটা আমরা জিরো করে ফেলবো, আর করবো না, আউট করে ফেলবো, ফেজ আউট, জিরোতে নিয়ে যাব। তো ফেজ আউট যেহেতু বেশিরভাগ দেশের ক্ষেত্রে সম্ভব না, তার জন্য তারা ফেজ ডাউন পদ্ধতিটিকে গ্রহণ করেছে। এটা হচ্ছে ফেজ ডাউন পদ্ধতি। ওকে, COP27 আমরা দেখতে পারি মিশরে হয়েছিল এবং পরবর্তীতে আমরা COP26 কোভিড এর কারণে 20 থেকে 21-এ সরিয়ে আনার কারণে এটা 22-এ অনুষ্ঠিত হয় এবং COP28 যদি আমরা দেখি এটা অনুষ্ঠিত হয় দুবাইয়ে এবং এই COP28 সাধারণত যে আমরা দেখতে পারি 29 নভেম্বরের দিকে আর কি শুরু হয়। তো COP28-এ এবার যেটা হয়েছে, এবার ওরা বলেছে যে আমরা এটা করতে পারবো না, মানে কমবে না গ্রিন হাউস ইফেক্টটা, তবু আমরা চেষ্টা করব এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা আমরা কমিয়ে ফেলার চেষ্টা করব, যেটা কিনা এই যে 2021-এর দিকে যে ফেজ ডাউন কয়লার ক্ষেত্রে একটা প্রস্তাব স্পেসিফিক্যালি কয়লার ক্ষেত্রে দেওয়া হয়েছিল, এবার পুরো জীবাশ্ম জ্বালানির উপর দেওয়া হয়েছে। মানে একটু হায়ারার্কিক্যালি একটু আগাতে চেষ্টা করে সবাই। এরপর আর্কটিক কাউন্সিল, যেটা উত্তর মহাসাগর তীরবর্তী জোটগুলো নিয়ে, উত্তর মহাসাগরের যে দেশগুলো আছে এবং সদর দপ্তর টুমসো নরওয়েতে এবং সেখানে সুমেরু অঞ্চল। দেখেন উত্তর মহাসাগর যেহেতু এই জন্য সুমেরু, আর দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর যেটা ওটা হচ্ছে কুমেরু অঞ্চল। তো সেখানকার আদিবাসীদের সম্প্রদায়ের অধিকার সুরক্ষা, ভঙ্গুর বাস্তুসংস্থান সংরক্ষণে তারা কাজ করে থাকে। এরপর E8 আমরা দেখতে পারি 7টা দেশ আছে আর UAE আছে, তারা পরিবেশ দূষণকারী 7টা দেশ এবং একটি সংস্থা নিয়ে কাজ করে যারা গ্রিন হাউস গ্যাস 70% মোটামুটি নির্গত করে থাকে। V20 এখানে 48টা দেশ আছে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সাথে এটা অ্যাকচুয়ালি জড়িত। এরপর এই ওএসিস, এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তবুও এগুলো দেওয়া হয়েছে একটা বড় ধরনের পড়া যাতে আপনাদের কাভার হয়, আপনাদের যদি টাইম থাকে এগুলো যাতে ভালো মতো পড়তে পারেন, এই জন্য এই মানে একটু হাবিজাবিও যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো একটু স্লাইডে রাখা হয়েছে। তবে শুরুর দিকে যেগুলো বললাম ওখানে দেখলেন একটু পরপর কোন BCS এ আসছিল সালগুলা থাকে, ওইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো একটু বিস্তারিত মনোযোগ দিয়ে পড়বেন। তো এই ওসিসিস দ্বীপ রাষ্ট্রসমূহগুলো নিয়ে তো দাপ্তরিক কর্মকাণ্ড নিউ ইয়র্ক থেকে নিয়ন্ত্রিত হয় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এখানে জাতিসংঘ সম্মেলন, অন্যান্য পরিবেশ সম্মেলনে এই সংস্থার কোরাম হয়ে কাজ করে, অর্থাৎ একটা গ্রুপ হয়ে কাজ করে জাতিসংঘ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল সংস্থার মাঝখানে একটা বড় ধরনের সেতু বন্ধন তৈরি করে। এবার আমরা যদি প্রোটোকল এবং কনভেনশনের আওতায় আসি তাহলে আমরা দেখতে পারি মন্ট্রিল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল। আপনাদের উত্থাপন তারিখ, কার্যকর এগুলা কিছুই পড়ার দরকার নাই আপাতত, আপনারা একটু দেখেন মন্ট্রিল প্রোটোকলে কি বলা হয়, খুব ভালো মতো লক্ষ্য রাখবেন।
মন্ট্রিল প্রোটোকল পুরোপুরি জড়িত ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার হ্রাস। তার মানে এটার সাথে ওজোন স্তরের একটা সম্পর্ক আছে, যেহেতু এটা সিএফসি গ্যাসকে নিয়ন্ত্রণে আসার কাজ করছে। কিয়োটো প্রোটোকল, তাহলে আমরা মনে রাখবো মন্ট্রিল ক্লোরোফ্লোরো, এই যে মন্ট্রিট্র নয়ট্র ক্লোরো মন্ট্রি ক্লোরো, এমনি মনে রাখবেন। আসসালামু আলাইকুম। আমাদের কিছুটা যান্ত্রিক গোলযোগের কারণে স্ক্রিন এবং ভিজুয়াল এবং অডিও দুইটাই একটু অকার্যকর হয়ে গিয়েছিল। আপনারা যদি এখন শুনতে পারেন একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাবেন এখন কি অবস্থা, এবং যারা আছেন আশা করছি কন্টিনিউ তো করছেনই, এবং কেউ যদি নাও থেকে থাকে আপনারা একটু বলতে পারেন আপনাদের যে গ্রুপ রয়েছে জয়েন করতে, একটু জানাবেন যে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। নাও ক্লিয়ার, ওকে। ফারজান আপু বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা আগাই। হ্যাঁ, ওকে, নাও ক্লিয়ার। ওকে, আমরা কিয়োটো এবং মন্ট্রিল প্রোটোকল নিয়ে কথা বলছিলাম, যে এখানে কিয়োটো প্রোটোকলে বলছিলাম মূলত এই যে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে এই প্রোটোকলটা আর কি কাজ করেছিল। এরপর আমরা কার্টাগেনা প্রোটোকল যদি কাজ করি এবং নাগোয়া প্রোটোকল যদি কাজ করি, এই কার্টাগেনা প্রোটোকল এবং নাগোয়া প্রোটোকল দুটি প্রোটোকলই জীব বৈচিত্র্য কনভেনশনের ক্ষেত্রে জীব বৈচিত্র্য কনভেনশনের ক্ষেত্রে আর কি কাজ করেছিল। এই দুটি প্রোটোকলই জীব বৈচিত্র্য কনভেনশনের ক্ষেত্রে কাজ করেছিল। এরপর প্যারিস এগ্রিমেন্ট, যেখানে কিয়োটো প্রোটোকলের আপডেট করা হয় বিশ্ব উষ্ণায়নের লক্ষ্যমাত্রা প্রাক শিল্প যুগের 2 ডিগ্রির মধ্যে। প্রাক শিল্প যুগ কি, ধরেন এটা হচ্ছে শিল্প যুগটা এখান থেকে শুরু হয়েছে। প্রাক শিল্প যুগে যদি পৃথিবীর গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থাকতো, তাহলে বর্তমানে এই তাপমাত্রাটা 28 ডিগ্রি সেলসিয়াস রাখার মধ্যে চেষ্টা করা হবে। এটা হচ্ছে প্রাক শিল্প যুগের 2 ডিগ্রির মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে এই তাপমাত্রাটা। রামসার কনভেনশন হচ্ছে রামসার সাইট ঘোষণা, যেখানে সংকটাপন্ন প্রাকৃতিক ঐতিহ্য স্বীকৃতি হিসেবে কাজ করেছে। ভিয়েনা কনভেনশন, যেটা জাতিসংঘের নিজের উদ্যোগে তৈরি করা হয়েছে মন্ট্রিল প্রোটোকল সুরক্ষা উদ্যোগে, মন্ট্রিল প্রোটোকলকে একটা স্বাধীন অবস্থায় রাখা হয়েছে। এবং কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি, এটাও বুঝতেছেন জীব বৈচিত্র্য সুরক্ষা সংরক্ষণে কাজ করে। তো এখানে একটু রামসার সম্মেলন সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে।
পৃথিবীর জলাশয় এবং জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে এই সম্মেলনটা কাজ করে এবং এই সম্মেলনটার নামকরণ করা হয়েছে ইরানের একটা শহরের নামানুসারে, যেটার নাম হচ্ছে রামসার। এবং এটা স্বাক্ষরটা 1971 সালে, যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর, 1971 সালে করা হয়। এরপর জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন, যেটাকে আমরা ইউএন ক্লস হিসেবে চিনে থাকি, ইউএন ক্লস, এটা বিশ্বব্যাপী একটা স্বীকৃতি সমুদ্র আইন এবং বিভিন্ন দেশের সমুদ্র সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা, যেমন বাংলাদেশ ভারতের সমুদ্র সীমানা নিয়ে যে সৃষ্ট জটিলতাগুলো ছিল, সেই বিবাদগুলো আর কি এই আনক্লোজ 3 বা আনক্লোজের আন্ডারে সংশোধন করা হয়। এরপর জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন 40তম বিসিএস এ আসছিল, যেটা স্থান জ্যামাইকা ছিল, স্বাক্ষর করেছে 168টা দেশ। সমুদ্র আইনে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। আমি যদি একটু রাজনৈতিক সমুদ্র সীমা বুঝাই, ধরেন এটা হচ্ছে একটা দেশ, হ্যাঁ, এই অংশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত রাজনৈতিক সমুদ্র সীমা, আর এই অংশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত এই যে ইকোনমিক অর্থনৈতিক সমুদ্র সীমা বলা হয়। এখন দেখেন এটা কাহিনীটা কি, রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে হবে কি, আপনার কোন দেশের জাহাজ আর কি ওই দেশের পারমিশন ছাড়া প্রবেশ করতে পারবে না। ওইখানে শুধু ওই দেশের মানে প্রতিরক্ষা সংক্রান্ত মানুষজনে ঢোকাফেরা করতে পারবে, চলাচল। আর অর্থনৈতিক এবং ওইখান থেকে কোনো ধরনের সম্পদ আহরণ করতে পারবে না। অর্থনৈতিক সমুদ্র সীমা সম্পদ আহরণ করতে পারবে, কিন্তু শুধুমাত্র মৎস্য সম্পদ আহরণ করতে পারবে। খনিজ সম্পদটা বাংলাদেশের থাকবে, আর ওখান থেকে জাহাজগুলো চলাফেরা করতে পারবে। ধরেন ভারত থেকে পাস করে থাইল্যান্ডে গেল, এগুলো অর্থনৈতিক সমুদ্র সীমায় করতে পারবে, কিন্তু কোনোভাবে এই জাহাজ আবার রাজনৈতিক সমুদ্র সীমায় প্রবেশ করতে পারবে না। তো ভিয়েনা কনভেনশন, যেখানে ওজোন স্তর, এখানেও মনে করেন ওজোন স্তর সুরক্ষা সংরক্ষণে কাজ করা হয়, ভিয়েনার অস্ট্রিয়া রাজধানী, এখানে আর কি এই কনভেনশনটা অনুষ্ঠিত হয়। তো এরপর যেটি একটা নৈবিত্তিক রয়েছে, যে এই ভিয়েনা কনভেনশনে একটা জিনিস আমি একটু বলি, যে ওজোন স্তর সংরক্ষণ সুরক্ষণ সংক্রান্ত প্রথম কোন আন্তর্জাতিক কনভেনশন এই ভিয়েনা কনভেনশন, এবং এই ভিয়েনা কনভেনশনে ক্ষয়িষ্ণু ওজোন স্তরকে রক্ষা করার কথা বলা হয়েছে আর কি। তো ভিয়েনা কনভেনশনের সাথে কোনটা যুক্ত একটু আমাকে জানাবেন, ভিয়েনা কনভেনশনের সাথে কোনটা যুক্ত? ভিয়েনা কনভেনশনের সাথে কোনটা যুক্ত? একটু জানাবেন। ওকে, সি, এটা হবে খ আর গ, পরিবেশ বিষয়ক যেহেতু। এবং দেখেন একই সাথে ক্ষয়িষ্ণু ওজোন স্তর রক্ষা, এবং যেহেতু বিভিন্ন দেশগুলো একই সাথে কাজ করে, 197টা দেশ, ইউরোপীয় ইউনিয়ন, এবং এই কনভেনশনটায় নিজেদের যে কূটনৈতিক ব্যবস্থাপনা, একটি দেশের সাথে আরেকটি দেশ কি পরিমাণ ট্রেডিং করবে, কিভাবে ওজোন স্তর রক্ষা করবে, এই ব্যাপারগুলো জড়িত থাকে। এখানে কূটনৈতিক অধিকারটাও এক একটা দেশ আদায় করে নেয়। কিয়োটো প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? বলছিলাম এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কিয়োটো প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর যদি আমরা দেখি, কিয়োটো প্রোটোকল 1997 সালে স্বাক্ষরিত হয়, কিয়োটো প্রোটোকল। এরপর যদি দেখি ব্যাসেল কনভেনশন, এটা আমদানি রপ্তানিকৃত বাণিজ্য বিপজ্জনক বর্জ্যের সীমিতকরণ, অর্থাৎ
বিভিন্ন বিপজ্জনক বর্জ্য পদার্থ যেগুলো আমদানি রপ্তানি করা হয়, এটাকে একটা নির্দিষ্ট লিমিটেশনে আনার জন্য ব্যাসেল সম্মেলনটা করা হয়। সাধারণত হ্যাজার্ডাস যেগুলো ওয়েস্ট আছে, যেমন ওই যে আমরা দেখবেন রূপপুরে যখন পাঠানো হয়, কাঁচামাল পাঠানো হয় নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে, তখন কিন্তু ওই রোড বন্ধ থাকে। আর ওখানকার যে হ্যাজার্ডাস ওয়েস্টেজ গুলা, এগুলো কোথায় ফেলবে, কিভাবে ডিসপোজাল করবে, এইগুলোর উপরে বিশেষ নীতিমালা আছে, এগুলো ব্যাসেল কনভেনশনের আন্ডারে পড়ে। তো এখানে কয়টা দেশ কি কি জড়িত সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, এখানে তো একটু আগে আলোচনা করলামই আমরা, পৃথিবীর বিভিন্ন দেশে বায়োডাইভার্সিটি নিয়ে তারা কাজ করে। আর এখানকার বিভিন্ন দিবসগুলো আছে, যেহেতু আমরা দেখতেছি এপ্রিলে পরীক্ষা, তাই মার্চ মে এই দিবসগুলো একটু ভালো মতো পড়বেন। বিশ্ব পরিবেশ দিবস, এটা জানা তো ফরজে আইন। বিশ্ব বাঘ দিবসটা পড়বেন। বিশ্ব প্রাণী দিবস বা নদী দিবস আপনারা পড়লেও পড়তে পারেন। তো বিশ্ব পরিবেশ দিবস কবে এটা একটু আমাকে জানান। বিশ্ব পরিবেশ দিবস কবে? ভাই স্ট্রেট গুলা দিয়ে যেতে কার পারমিশন লাগে? এখানে আমার মনে হয় দুই দেশের একটা পারমিশন লাগে। ফারজান আপু খুব সুন্দর সুন্দর প্রশ্ন করে, এটা আমি তো ভাবি নাই ফারজান আপু, এটা আমি দেখবো না। তবে আমার মনে হয় দুই দেশেরই পারমিশন লাগে, যে দুইটা দেশ বা ল্যান্ডের মাঝখানে যে স্ট্রেটটা হয় দুইটা দেশেরই পারমিশন লাগে। ওকে, এটা সঠিক উত্তরটা আমরা যদি দেখি 5ই জুন। তো জলবায়ু পরিবর্তন, হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি, এখানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনটা নিয়ে কথা বলছে। এটা আপনাদের রিটেনে স্লাইড গুলো খুবই হেল্প করবে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে 2000, এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, আমি একটু বলি, যেমন জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা যে জিওগ্রাফিতে পড়ি, আমাদের কাজ কি? পরিবেশ পৃথিবী, এটা নিয়ে তো পরিবেশ পৃথিবী মানুষ। তো আপনার কি মনে হয় আমাদের সব স্যাররা জলবায়ু পরিবর্তন নিয়ে কনসার্ন? অনেক স্যার জলবায়ু পরিবর্তন টার্মটাতেই বিশ্বাস করে না, এরকমও আছে। এটাকে একটা ভেগ জিনিস মনে করে। তো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পারি, তাহলে বললাম বাংলাদেশের দক্ষিণাঞ্চল একটা বিপদে পড়ে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলা হয় 2050 সালের মধ্যে বাংলাদেশের অর্ধেক পানির নিচে ডুবে যাবে। তো স্যার আমাদের বলছিল যে যেখানে পানির ভলিউম যদি বেড়ে যায়, তাহলে সেখানে একটা চাপ তৈরি হয়ে সেখানকার নিচের যে প্লেন সমুদ্রপৃষ্ঠ, এটাও অনেকটা ডেবে যাবে, যার জন্য যেটা চিন্তা করা হয় জলবায়ু পরিবর্তনের ফলে এইটা হবে, সেইটা আর কি একই রকম থাকবে না, সেইটা পরিবর্তিত হয়ে যাবে। যে মানে সমুদ্রপৃষ্ঠটা যে পরিমাণ বাড়ছে আমরা চিন্তা করছি এরকম থাকবে না। চাপের ফলে সমুদ্রপৃষ্ঠটা ওই যে নিচে চাপ প্রদান করছে প্লেনে সমুদ্র তটে, সেটা ওইখানে একটা ব্যালেন্স করে ফেলবে, এরকম আর কি অনেকে বিশ্বাস করে। তো বাংলাদেশে প্রায় 17% ভূমি পানির নিচে তলিয়ে যাবে বলে অনেকে আলোচনা করে, এবং নদী প্রবাহ অনেকে বলছে নদী প্রবাহ অনেক কমে যাবে। তবে এইগুলো সবগুলো মডেলের উপর চিন্তা করে। তো মডেল জিনিসটা হচ্ছে একটা মিথ্যা জিনিস কিন্তু দরকারি জিনিস। মডেল জিনিসটা কি? আপনারা তো মডেল বুঝেন, যে ধরেন একটা বাড়ির মডেল আমরা দেখি না, মেইন বাড়ি যেটা করব তার আগে একটা ছোট্ট জিনিস, তারপরে মেইন জিনিসটার একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটাকে আমরা মডেল বলি। তো মডেল একটা মিথ্যা জিনিস কেন? এই যে ধরেন নদী প্রবাহ কমে যাবে, যেভাবে ক্যালকুলেশন করা হয়েছে, 14 বছর 15 20 30 বছর পর আপনি একইভাবে যে বৃষ্টিপাত পাবেন এটার কোনো গ্যারান্টি নাই, তাপমাত্রা একইভাবে কাজ করবে এটার কোনো গ্যারান্টি নাই। তো কিন্তু আমাদের একটা ধারণা করতে হবে কি হবে, এই জন্য মডেলকে বললাম একটা মিথ্যা জিনিস, কিন্তু মডেল ছাড়া আমরা চলতে পারবো না। তো ওখানে মডেলিং করে সাধারণত এই তথ্যগুলো দেখা যায়। যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে সময় মতো বৃষ্টিপাত না হয় রেশম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কৃষির উৎপাদন 30% আর কি কমে গিয়েছে। এগুলা পুরোপুরি আর কি কথাবার্তা, এগুলো আপনারা একবার পড়ে নিবেন। তো মৎস্য ক্ষেত্রে কিভাবে, মৎস্য ক্ষেত্রে আবহাওয়া জলবায়ুর প্রভাব কিভাবে রাখে, শিল্প ক্ষেত্রে কিভাবে রাখে, এগুলো বোঝানোর কিছুই নাই, এগুলো একটু পড়ে নিতে হবে আপনাদের। যেমন ধরেন বাংলাদেশের উত্তরাঞ্চলে বা পশ্চিমাঞ্চলে যদি বৃষ্টিপাত কমে যায় বা আবহাওয়ার ইমব্যালেন্সটা ঘটে, তাহলে আমরা কি দেখতে পারবো? আখের উৎপাদন কমে যাবে।
আখের উৎপাদন কমে গেলে কি হবে, যে আমরা দেখতে পারবো যে চিনির যে শিল্পাঞ্চলটা, এই চিনির শিল্পাঞ্চলটা নষ্ট হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা নষ্ট হয়ে যাবে। একটার সাথে আরেকটা কানেক্ট করে আর কি পড়া, খুবই বোরিং একটা ক্লাস আই নো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলাই আমাদের একটু পড়তে হবে, যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে কি হয় না হয়, যেগুলো আমরা সে কলেজ ইউনিভার্সিটি লাইফে পড়ছি আর কি। যেমন মৎস্য আবহাওয়ার ক্ষেত্রে যেটা বললাম শুরুতে, স্বাদু পানিতে যখন লবণাক্ত পানি প্রবেশ করবে সেখানকার মাছ নষ্ট হবে। এই স্বাদু পানিতে যে ফ্লোরা গুলা থাকে, এই ফ্লোরা গুলা স্যালানিটির মানে গাছগুলা থেকে স্যালানিটির ফলে নষ্ট হয়ে যাবে। এই গাছগুলা তো কোনো কোনো মৎস্যের খাবার, কোনো কোনো ইনসেক্টের খাবার, কোনো কোনো জলজ জীবের বাসস্থান। এই গাছগুলা নষ্ট হয়ে গেলে টোটাল যে হ্যাবিটেটটা এগুলা নষ্ট হয়ে যাবে। তার মানে বিশাল একটা বড় চেঞ্জ কিন্তু শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। অভিবাসনের ক্ষেত্রে অর্থাৎ শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। যেমন দেখবেন এখন সাতক্ষীরা, বরিশাল, বরগুনা থেকে অনেক মানুষ ঢাকার দিকে রওনা দেয়, চিটাগং এর দিকে যায়, কারণ সেখানে কৃষি কাজ ঠিক মতো করতে পারছে না, মৎস্য কাজ ঠিক মতো করতে পারছে না, যার জন্য ইন্টারনাল মাইগ্রেশনটা বড় বেড়ে গিয়েছে। তারপরে এখানে সেটি বলা হয়েছে অভিবাসনের ক্ষেত্রে। এবার একটু গুরুত্বপূর্ণ একটা জিনিসে আসি, বদ্বীপ পরিকল্পনা, যেটা 2100 সাল, ডেল্টা প্ল্যান। এবং এই ডেল্টা প্ল্যানে আমাদের সহযোগিতা করেছেন নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডের সহযোগিতা করার কারণ কি, নেদারল্যান্ড হচ্ছে একটা ডেল্টা, মানে একদম নেদারল্যান্ড ডেল্টা মানে নদীগুলো যখন একদম শেষ ধাপে কোনো একটা বড় ওয়াটার বডি কিংবা সমুদ্রে গিয়ে পড়ে, তখন নদীর জীবন শক্তি কমে যায়, তখন তারা যে সেডিমেন্ট বয়ে আনছে সেডিমেন্ট গুলো ডাম করে একটা লো ল্যান্ড তৈরি করে, ওটাকে ডেল্টা বলে। তো নেদারল্যান্ডে এরকম ডেল্টা, এবং নেদারল্যান্ডেও ভয়াবহ বন্যা হয়, কিন্তু পৃথিবীর বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলো হয় নেদারল্যান্ডে, যার জন্য আমরা আমাদের ডেল্টা প্ল্যানে নেদারল্যান্ডকে জন্য করছি। দেখেন এই যে সহায়তা অভিজ্ঞতা গ্রহণ নেদারল্যান্ডকে সাথী করছি। তো এখানে 80টা পরিকল্পনা রয়েছে বিভিন্ন ভাবে। পরিকল্পনার চ্যালেঞ্জ কিছু রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি, অতি বৃষ্টিপাত, নদী ভাঙন। স্বল্প মেয়াদী 3 ভাবে পরিকল্পনাটাকে ভাগ করা হয়েছে, স্বল্প মেয়াদী 30 পর্যন্ত, 50 পর্যন্ত এবং 100 পর্যন্ত। এবং এখানে বেশ কিছু অঞ্চল কভার করা হয়েছে হটস্পট হিসেবে। প্রথমটা হচ্ছে বারিন্থ এন্ড ড্রট প্রন্ট এরিয়া। বাংলাদেশের ফিজিওগ্রাফিতে প্লাইস্টোসিন মিঠা পানি লবণাক্ত হওয়ার মূল কারণ সমুদ্রের পানি প্রবেশ করছে, সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের পানি নদী নালায় প্রবেশ করছে, যার জন্য পিঠা পানি লবণাক্ত হচ্ছে। আবার যখন সমুদ্রের স্তর মাটিতে প্রবেশ করবে, তখন মাটি সে পানিটাকে শোষণ করে গ্রাউন্ডের পানিটাকেও স্যালাইন বানায় ফেলবে। তো বারিন ট্র্যাক যেটা হচ্ছে এই অংশটা, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলটা ড্রট প্রোন এরিয়া, বারিন ট্র্যাক্ট গুলো নিয়ে কাজ করবে। কোস্টাল এরিয়া, আপনার একটা বিশাল সংখ্যক, বাংলাদেশে এখন কোস্টাল ডিস্ট্রিক্ট আছে 19টা, এই 19টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবে। বারিন ট্র্যাক্টে 18টা ডিস্ট্রিক্ট ধরা হয়েছে, সিটি এরিয়াস ধরা হয়েছে 12টা ডিস্ট্রিক্টে, এরিয়াও আছে, সিটি এরিয়াস গুলো কাউন্ট করবে। হাওর এবং ফ্লাড প্রোন জোন, যেটা সিলেট রিজিয়ন, সুনামগঞ্জ, মৌলভীবাজারটা ধরা হয়েছে। চট্টগ্রামের হিল ট্র্যাক্টস এন্ড এস্তুরি, এটা হচ্ছে হিল ট্র্যাক্টস বা চিটাগং এর হিল ট্র্যাক্টসটাকে ধরা হয়েছে। আর মাঝের যে জোনটা আছে, এই জোনটাকে মোটামুটি আমরা বলে থাকি যে হ্যাজার্ড বা কম্পারেটিভলি ডিজাস্টার ফ্রি জোন। এই ডিজাস্টার ফ্রি জোনটা অ্যাকচুয়ালি এই ধরনের কোন আন্ডারে, প্রজেক্টের আন্ডারে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রজেক্ট আছে, কিন্তু মোটামুটি 1 2 3 4 5 এবং এই যে 6 এই রিভারিন এরিয়া, এই 6টা প্রজেক্টই, মানে যে সকল এলাকাগুলো থেকে নদী বয়ে গিয়েছে, এই 6টা প্রজেক্টই অ্যাকচুয়ালি মূল কাজগুলো হয়ে থাকে। তো টেকসই উন্নয়ন অভিষ্টে বিভিন্ন টেকসইয়ের সাথে পরিবেশ পরিবর্তনগুলো জড়িত রয়েছে। যেমন 13 নং অভিষ্ট যদি আমরা দেখি, এখানে সরাসরি জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে। 14 নং অভিষ্টতে সাগর মহাসাগর সামুদ্রিক সম্পদের সংরক্ষণ টেকসই ব্যবহারের কথা বলা হয়েছে। 15 নং অভিষ্টতে স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে। তো আপনারা এই 3টা অভিষ্ট কিন্তু মনে রাখবেন,
কোন তিনটা অভিষ্ট জলবায়ু পরিবর্তনের সাথে কানেক্টেড? হ্যাঁ, তিনটা অভিষ্ট আর কি, মনে রাখবেন। এরপর এখানে অর্থায়ন সমূহ কোন খাত থেকে কত টাকা পাইছে এগুলো আমি আর নাই গেলাম, এগুলো আপনারা একটু নিজেরা পড়ে নেবেন। এবং বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ যে ট্রাস্ট ফান্ড, এই ট্রাস্ট ফান্ডে কতখানি টাকা বরাদ্দ ছিল, এখন কতখানি টাকা আছে। ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান, এটা হচ্ছে 2023 সালের মধ্যে আন্তর্জাতিক সহায়তায় 10% কার্বন নিঃসরণের ব্যাপারটা নামিয়ে আনা হয়েছে। পরিবেশগত সংকটাপন্ন 13টি মহা গুরুত্বপূর্ণ এলাকার কথা বলা হয়েছে, আপনারা এলাকাগুলো একটু একবার পড়বেন। এবং জীব বৈচিত্র্য কৌশলগত পরিকল্পনা সংরক্ষণ আইন কবে কি ধাবিত হয়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন আইন বাপা কিভাবে কাজ করে, কবে প্রতিষ্ঠিত হয়, পরিবেশ বাঁচাও আন্দোলন যেটা আমরা শুরুর ক্লাসে দেখেছি, এদের কাজ কি, এরা কি নিয়ে কাজ করে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স BMF কি নিয়ে কাজ করে, এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা কি নিয়ে কাজ করে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাখ্যার কিছু নাই, এজন্য আমি একটু যাচ্ছি আর কি তাড়াতাড়ি, কারণ এগুলা কি নিয়ে কাজ করে এটা আপনারা একবার পড়লেই বুঝবেন। মেইন কথাগুলো আমি বললাম, তবে এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু এই ব্যাপারগুলো পড়বেন। এখন প্রশ্ন উত্তর পর্ব যাই। তার আগে এই প্রশ্ন, যেমন আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলে এটা একটু বলতে থাকেন। তার আগে আমি একটু কার্বন ট্রেডিং নিয়ে আপনাদের বুঝাই। কার্বন ট্রেডিং এটা ভাইবা বোর্ডে ধরতে পারে। কার্বন ট্রেডিং জিনিসটা হচ্ছে, ধরেন পৃথিবীর কিছু দেশ, বড় বড় দেশ যারা কার্বন নিঃসরণ করে, কে কি অনুপাতে করে এই অনুযায়ী কিছু পয়েন্ট আছে। ধরেন এই পয়েন্টে বাংলাদেশের পয়েন্ট আমি ধরলাম 10, আর ধরেন US এর পয়েন্ট আমি ধরলাম 26। এখন এটা ফিক্সড করে দেওয়ায় 26 ক্রেডিটের বাইরে ওরা যেতে পারবে না। তো বাংলাদেশ দেখা গেল বাংলাদেশ এবছর 6 ক্রেডিট ব্যবহার করছে। তো বাংলাদেশের বাকি থাকে কয় ক্রেডিট? 4 ক্রেডিট বাকি থাকে। তো USA দেখলো তাদের তো 26 ক্রেডিটে স্বভাবতই হবে না, কেননা তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অনেক বেশি। তারা করবে কি, বাংলাদেশের কাছ থেকে 4 ক্রেডিট কিনে নিয়ে তারা 30 ক্রেডিট কার্বন নিঃসরণ করবে। তো হলো কিন্তু এই 36 ক্রেডিট, 30 আর 6 বরাদ্দ ছিল 10 আর 26, এই যে কিছু ক্রেডিট কিনে নিল, এটাকে বলে কার্বন ট্রেডিং। তো এভাবে কিনে নিতে পারে এক দেশ আরেক দেশের কাছ থেকে, এতে হয় কি পৃথিবীতে কার্বন নিঃসরণটা একই রকম থাকে। তো এটা সঠিক উত্তর ঘ, মেটেরিওলজি। তো আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে, এটা প্রশ্নটা ভুল আছে, এটা বাদ দিই আমরা। ওকে, জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় হয়? জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় হয়, এটা যদি একটু দেখি। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় হয় একটু যদি জানান। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন, ঘ বলছে অনেকে। ইয়েস, আমরা একটু দেখি। এটা হচ্ছে স্টকহোম সম্মেলন। ওই যে সম্মেলনে নাইরোবিতে বললাম একটা বড় ধরনেরই হয়েছে, পলিটিক্স হয়েছে, যে সম্মেলনে নাইরোবিকে আবার UNFCCC সদর দপ্তর ঘটছে। তো এটা হইতেছে FCC স্টকহোম সম্মেলন। এরপর বদ্বীপ 2100 পরিকল্পনা কয়টা হটস্পট নির্ধারণ করা হয়েছে? এটা সঠিক উত্তর হচ্ছে 7টা হটস্পট নির্ধারণ করা হয়েছে। একটা ক্লাইমেট ফ্রি জোন নিয়ে, আর একটা হচ্ছে ওই যে 6টা আমরা দেখালাম, আর সরি ক্লাইমেট ফ্রি না তো, ডিজাস্টার ফ্রি জোন, আর একটা যে 6টা আমরা দেখালাম এটা হচ্ছে 7টা। 11 থেকে 2030-এর দশককে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এই দশকটাকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার দশক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, যেটাকে আমরা বলি ইকোসিস্টেম রেস্টোরেশন। হ্যাঁ, ইকোসিস্টেম রেস্টোরেশন হিসেবে উল্লেখ করা হয়। এরপর যদি আমরা দেখি ধোঁয়া আর কুয়াশা মিলে কি তৈরি হয়? ধোঁয়া আর কুয়াশা মিলে তৈরি হয়, যেহেতু ধোঁয়া হচ্ছে স্মগ আর কুয়াশা হচ্ছে ফগ,
এই দুইটা মিলে তৈরি হয় স্মগ। স্মোক আর ফগ মিলে তৈরি হয় স্মগ। এরপর বাঘ দিবস পালিত হয় কবে? এটা আমরা দিবসে পড়েছিলাম যে বাঘ দিবস খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস, বিশেষত আমাদের জন্য, যেহেতু সুন্দরবনে আমরা বাঘ নিয়ে কাজ করি। এই দিবসটা 29 জুলাই পালন করা হয়। ইউএস ক্লিন ওয়াটার অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লিন ওয়াটার অ্যাক্টের উপর ভিত্তি করে পৃথিবীর অন্যান্য ক্লিন ওয়াটার অ্যাক্ট গুলো সাধারণত অনুপ্রাণিত হয় বিভিন্ন অ্যাক্ট তৈরি করতে এবং এখানকার ধারণাটা লাভ করতে। এটার সঠিক উত্তরটা হচ্ছে 1981 সালে ইউএস ক্লিন ওয়াটার অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়। তো আপনারা যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা কোনো ধরনের জানা থাকে তাহলে 16910 তে কল দিয়ে আমাদেরকে জানাবেন, তাহলে মনে করেন জানতে পারবেন। এবং আজকে যেহেতু শেষ জিওগ্রাফি ক্লাস, আপনাদের কেমন লাগলো ক্লাসটা আপনারা জানাবেন আমাদেরকে। এবং একই সাথে আপনাদের প্রিলি পরীক্ষার সামনে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা আমাকে নক দিবেন। জিওগ্রাফি সংক্রান্ত কোনো কিছু জানার ইচ্ছা থাকলে, কনফিউশন থাকলে, আমি কিছু জানলে সেটা জানানোর চেষ্টা করব। এবং একই সাথে বলতে চাই যে যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা তাহলে আপনাদের রেটিং ফর্মে ক্লাসের মেরিট 5-এ 5ই দিবেন, তাহলে আমরাও উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই আরো ভালো মতো পড়াতে এবং আপনাদের ক্লাসগুলো আরো রিগোরাসলি নিতে। তো আপনারা রেটিং ফর্মটি পূরণ করে দিবেন এবং সেখানে আপনারা যদি রেটিং ভালো থাকে তাহলে 5-এ 5ই দিবেন, ভালো রাখবেন। তো কেউ কোনো সমস্যায় থাকলে আমাকে জানাবেন অবশ্যই। ক্লাস কেমন লাগলো? এই কয়দিন পুরো জিওগ্রাফি কোর্সটাই নিলাম আমি, তো জিওগ্রাফি সম্পর্কে একটা নলেজ আপনার কেমন তৈরি হয়েছে? আশা করছি ভালো একটা নলেজ তৈরি হয়েছে। আমি অ্যাকচুয়ালি পৃথিবীকে যেভাবে দেখি জিওগ্রাফির দিক দিয়ে, আমি আপনাদেরকে চেষ্টা করেছি ওই দিক দিয়ে আপনারা যাতে পৃথিবীকে দেখেন সেভাবে ব্যাখ্যা করতে। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো মতো পরীক্ষা দিবেন, দোয়া থাকবে আপনাদের জন্য। রিটেন দেন, ভাইবা দেন, প্রিলি দেন, যেখানেই থাকেন কেন একদম বেসিকটা ক্লিয়ার করে যাবেন, তাহলে আটকাবেন না। তো আজকের ক্লাস না, জিওগ্রাফি ক্লাস সম্ভবত আর হবে না 46-এর আগে। তো এর মাঝে তো আপনারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে আবার রিভিশন করে নিতে পারেন। হ্যাঁ, না আবার আমাদেরকে সলভ ক্লাস নিবেন এটা সম্পর্কে তো এখনো জানি না, তবে গ্রুপের রুটিনে সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং আমাদেরকে গ্রুপের একটা পিন পোস্ট আছে, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের দাবিগুলো কিন্তু আবার উল্লেখ করে দিতে পারেন, ওই অনুযায়ী ক্লাসও দেওয়া হতে পারে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনোদিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।